আসসালামু আলাইকুম। ব্রেইন আয়োজিত আজকে যে আমরা প্রোগ্রামটা করতে যাচ্ছি সেটা আসলে হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমরা বিদেশের সাথে বাংলাদেশের একটা তুলনা দেখতে যাচ্ছি। বাংলাদেশের উচ্চশিক্ষা যা ব্যবস্থাতে আমরা রিসেন্টলি যেটা দেখছি বেশি লিটল বিট আনস্টেবল, এবং হচ্ছে আমাদের অনেক কমপ্লেন আছে আমাদের সিলেবাসের সমস্যা। আমাদের আহ, ছাত্ররা চায় হচ্ছে স্টুডেন্ট থেকে অনেক ফেভারেবল কন্ডিশন, আবার হচ্ছে টিচাররাও হচ্ছে ছাত্রদের কাছ থেকে হচ্ছে যেরকম গবেষণামূলক সাপোর্টটা চায় সেটা পাচ্ছে না। তো এরকম অনেক সমস্যা আমরা দেখি। এখন আপনাদের কাছ থেকে হচ্ছে আমরা দেখতে যাচ্ছি যে আমরা কম্পেয়ার করে দেখতে যাচ্ছি যে আমরা আসলে কোন পজিশনে আছি এবং আমরা কিভাবে এটা উত্তরণ করতে চাই। তো আমাদের সাথে আজকে আছে, প্রথমে পরিচয় করে দিচ্ছি, প্রথম আছে প্রফেসর মোহাম্মদ করিম। উনি ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর এক্স প্রভোস্ট, যেটাকে হচ্ছে বাংলাদেশের ভিসি সমতুল্য বলা হয়। সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস ছিলেন, এবং হচ্ছে উনি অ্যারাউন্ড 8টা ইউনিভার্সিটিতে হচ্ছে ছিলেন, এবং ওনার পাবলিকেশন হচ্ছে প্রায় 500 প্লাস, এবং ওনার অলরেডি প্যাটেন্টও আছে 3টে। আহ, এরপরে আমাদের সাথে আছেন প্রফেসর সাইফুল খন্দকার। উনি হচ্ছেন ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ন্যানোটেক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছেন, অ্যাসিস্ট্যান্ট ভিপি অফ রিসার্চ হিসেবে বর্তমানে কর্মরত ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডাতে। ওনারও পাবলিকেশন 120টা। তারপরে আছেন আমাদের সাথে প্রফেসর জীবন পোদ্দার। উনি প্রফেসর অফ ডিপার্টমেন্ট অফ ফিজিক্স অ্যান্ড এক্স ডিন অফ বিজ্ঞান অনুষদ। উনি বুয়েটে ছিলেন এবং রিসেন্টলি হচ্ছেন উনি ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানে হচ্ছে জয়েন করেছেন। তো ওনারা প্রত্যেকেই হচ্ছে দেশের এবং বিদেশের সবগুলো দেখেছেন। তো আমি প্রথমে শুরু করব হচ্ছে প্রফেসর করিমকে দিয়ে। স্যার, আপনি তো হচ্ছে ভিসি হিসেবেও দেখেছেন, টিচার হিসেবেও দেখেছেন এবং বাংলাদেশকেও দেখেছেন। তো আপনার বাংলাদেশ অ্যান্ড ইউএসএ তে যে পার্থক্যটা কি দেখছেন, এটা একটু যদি আমাদের বলতেন। আসসালামু আলাইকুম। আহ, আমি বাংলাদেশে কোনো সময় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো এক্সপিরিয়েন্স আমার নেই, টিচিং বা রিসার্চের। আমি একটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট ছিলাম বাইরে আসার আগ পর্যন্ত। এই 2000 সালের পর থেকে আমি হয়তো একটু ঘনিষ্ঠভাবে হয়তো একটু দেখার চেষ্টা করেছি। মোর লাইকলি আমি সম্ভবত 2008 বা 2009 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আমার একটা কৌতূহল ছিল। আই বিগেন টু কিপ ট্র্যাক। ওয়াই 2010-এর মতো? বিকজ তার 10 বছর বা 11 বছর পরে ওই বিশ্ববিদ্যালয়ের 100 বছর হওয়ার কথা। আমার তখন থেকে চিন্তা হলো যে 100 বছর যখন হবে, আর 10 বছর পরে এই বিশ্ববিদ্যালয় কোথায় যেতে পারে। সেই চিন্তার থেকে আমি একটু পার্সোনালি ইনভলভ। তা আমি এগেইন বলার যেটা চেষ্টা করছি, আমার অভিজ্ঞতা খুবই কম, বিশেষ করে দেশের ভেতর থেকে। কিন্তু আমি যেটা টের পেয়েছি বা বোঝার চেষ্টা করেছি যে আমাদের সম্পূর্ণ সমস্যাগুলার হয়তো শুরু না হলেও শুরুর কাছাকাছি হচ্ছে 1972 সালের অর্ডিন্যান্স। যে অর্ডিন্যান্সের বেসিস করে বাংলাদেশের প্রথম 4টা বা 5টা ইউনিভার্সিটি এখনো পর্যন্ত গাইডেড। 1991 সালের দিকে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট তৈরি হয়, দ্যাট ইজ অলসো গাইডেড বাই অ্যানাদার অর্ডিন্যান্সেস। আজকে শিক্ষক বা শিক্ষক ছাত্র বা শিক্ষকদের নিয়োগ বা কে ভিসি হবে কি হবে না, যে পর্যায়গুলা বা যে সব স্টেপগুলার তে আমরা আপাতত হয়তো সমস্যা দেখছি, ঘুরে ফিরে আপনার দেখবেন ওইটা শেষ পর্যন্ত সেই অর্ডিন্যান্সেই আপনি সেন্ট্রালাইজড। তা আমি এটা মনে করি ভুল হতে পারে যে আমাদের সমূহ সমাধানের হয়তো একটা বড় অংশ হবে ওই অর্ডিন্যান্সগুলোকে রিপেয়ার করতে হবে। ইট ইজ এ লং প্রসেস। আনটিল দ্যাট ইট ডাজন্ট হ্যাপেন। আমি যতগুলো বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি সবই ইউনাইটেড স্টেটসে। প্রত্যেকটা কাজে জয়েন করার আগে যে পর্যায়ে বা বা যে প্রসেসে আমাকে হায়ার করা হয়েছে, দুটা জিনিস আমাকে বুঝতে হয়েছে: এই ইউনিভার্সিটি এই মুহূর্তে কোথায় আছে, এবং 5 বা 10 বছরের মধ্যে এই ইউনিভার্সিটি কোথায় যেতে হবে।
এবং আপনি আপনার নিয়োগ কিভাবে এটা গ্যারান্টি করবে যে ইউনিভার্সিটি ইজ গোইং টু মুভ ফ্রম পজিশন এক্স টু পজিশন ওয়াই। এই দিক নির্দেশনা হয়তো আমাদের বিশ্ববিদ্যালয়ে সেটা নেই। কেউ যদি জাস্ট র্যাঙ্কিংটা যদি দেখে, আমরা দেখতে পাই যে গত প্রায় 15-20 বছর থেকে উই আর অল গোয়িং ডাউন মোর অর লেস ইন ওয়ান ডিরেকশন। So this is all I wanted to say, that most likely institutions do not know where they are or they are unaware, অথবা যদি আমি অ্যাওয়্যারও থাকি, most likely we don't care. But where is the university is going to go to, there is no agreed upon wish. Without that, my sense is most of the institutional crisis is going to remain as a crisis, whether it is this party or that party. সাদা নীল হলুদ তাতে কোনো পরিবর্তন হবে না। ঘুরে ফিরে কিন্তু সম্পূর্ণ জিনিসটা হচ্ছে অর্ডিন্যান্স ইজ ড্রাইভিং দ্য ইনস্টিটিউশনস। আমি এটা বলেই আপাতত থামি, জাস্ট এটা বোঝার জন্য যে আমি কিভাবে মনে করি সমস্যাগুলোর সাথে সম্পর্কিত হচ্ছে ইউনিভার্সিটি অর্ডিন্যান্সগুলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মানে আসলে হচ্ছে এটা দুঃখজনক, মানে কয়েকদিন আগে হচ্ছে আমরা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা মেইল করতে হবে, সে মেইলটাও করাতে পারতেছিল না। এবং এটা একটা 100 বছরের ইউনিভার্সিটির কাছে এক্সপেক্ট করা যায় না, একজন ভর্তি হতে পারতেছেন একটা মেইলের অভাবে। তো সাইফুল ভাই, আপনার কাছে আসছি, আপনি হচ্ছেন কিভাবে দেখেন একটু বলেন। থ্যাংক ইউ সুবাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সালাম আলাইকুম অডিয়েন্সকে। একটা জিনিস বলে রাখি, আমি আহ, আহ, আমার সহ আলোচকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম কিছুদিন। আমি এখানে আসবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ছিলাম। সো আমি বোথ সাইড দেখেছি, ভিতরেও দেখেছি, এখানেও দেখেছি। ছাত্র ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হাউস টিউটর ছিলাম। সো আমি দুঃখটা আমার কলিগ যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরটাও বুঝি। এবং আম, অনেক কিছু আমরা হয়তো বলতে পারবো কিন্তু করতে পারবো না, সেটাও আমি বুঝি। তবে আমার মোটা দাগে আমি স্যারের সাথে একমত, কিন্তু আমি কতগুলো জিনিস আমি ভাগ করতে চাই। ফর এক্সাম্পল, যে বিশ্ববিদ্যালয় যখন আপনি বলবেন, আমেরিকাতে বিশ্ববিদ্যালয়ের ক্লাসিফিকেশন আছে। আমরা বলি কার্নেগি R1, কার্নেগি R2, কার্নেগি R3, ডিপেন্ডিং। সো সব বিশ্ববিদ্যালয়ের মিশন একই রকম না। স্যার বলেছেন যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোথায় যাবে, এই কোথায় যাওয়া ডিপেন্ড করে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংটা কি, এবং এই র্যাঙ্কিংটা একটা ক্লাসিফিকেশন আছে। R1 রিসার্চ ওয়ান ইউনিভার্সিটি, R2 রিসার্চ ইউনিভার্সিটি, R3 তারপর কতগুলো কমিউনিটি কলেজ আছে, এবং আরো অনেক কিছু থাকতে পারে, টেকনিক্যাল অ্যান্ড আদার থিংস। আজকের আলোচনার আমাদের দেশেও সেরকম আছে, কলেজ আছে, সেটাও একটা ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন। বিশ্ববিদ্যালয় আছে, আবার টেকনিক্যাল ইউনিভার্সিটি আছে, যেমন এগ্রিকালচার ইউনিভার্সিটি, মেডিকেল ইউনিভার্সিটি আছে। তো আজকের আলোচনা আমি ফোকাস করি যেটা মনে করেন হায়ার এডুকেশন ইউনিভার্সিটিস গুলার, টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলার দিকে হয়তো ফোকাস করলাম। সেটা আমরা আস্তে আস্তে নিচের দিকে যেতে পারি, কারণ এটা অনেক বিশাল আলোচনা, অত অল্প সময়ের মধ্যে সবকিছু আলোচনা করা যাবে না। আহ, আমার কাছে যেটা মনে হয়, যেটা আমি এখানে লিডারশিপে আছি, স্যারের মতো এত বড় পজিশনে নেই, কিন্তু যেটা আমার কাছে দেখেছি, আমার বন্ধু বান্ধবরা ভিসি হয়েছে বাংলাদেশে, যে এইখানে যে প্রভোস্ট নিয়োগ বা নিয়োগটা যখন হয় বা প্রেসিডেন্ট নিয়োগটা হয়, এটা এক ব্যক্তির হাতে সেন্ট্রালাইজ না। আমাদের গভর্নেন্স স্ট্রাকচারটা হচ্ছে কি, যে যেমন ফ্লোরিডাতে, আমি যে স্টেটে আছি, এখানে একটা বোর্ড অফ গভর্নর্স আছে। যে মানে স্টেট বলেছে যে সব হায়ার এডুকেশন ইনস্টিটিউট গুলা ম্যানেজ করবে বোর্ড অফ গভর্নর্স। বোর্ড অফ গভর্নর্স হয়তো 20 মেম্বার আছে, এটা সিলেক্ট করা হয়, হয়তো গভর্নমেন্টই সেটা সিলেক্ট করে। আবার বোর্ড অফ গভর্নর্স আন্ডারে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একটা বোর্ড অফ ট্রাস্টিজ আছে, যেটা অনেকটা ধরতে পারেন সিন্ডিকেটের মতো। আর বোর্ড অফ গভর্নর্সকে আপনি ইন দ্য সেন্স ধরতে পারেন ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের মতন, কিন্তু ঠিক তাদের ক্ষমতা আবার গ্র্যান্টস কমিশনের মতো না, বা বোর্ড অফ ট্রাস্টিজ ক্ষমতা সিন্ডিকেটের মতো না। তো বোর্ড অফ ট্রাস্টিজ আমাদের লিডারশিপ নিয়োগ দেয়। দ্যাটস নট ওয়ান পার্সন, ইটস এ বডি। সো অ্যাজ এ রেজাল্ট যেটা হয়, যে এখানে কেউ কিন্তু ওই
একজন লোকের কাছে লবি করতে যায় না যে আমাকে ভিসি বানান বা আমাকে প্রভোস্ট বানান, রাইট? সো একটা প্রসেস হয়, সে প্রসেসে বলা হয় আচ্ছা ঠিক আছে যে আমরা প্রভোস্ট লাগবে, এইটা হলো আমাদের মিশন, এবং প্রভোস্টের কাজ হলো এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, আমরা এরকম, এই প্রভোস্টের কাজ হচ্ছে এইটা, একটা জব ডেসক্রিপশন আছে। আবার বলা হয়ে থাকে যে আইডিয়াল ক্যান্ডিডেট যে এই পদটা পাবে তার এই যোগ্যতা থাকা উচিত, এবং যারা অ্যাপ্লাই করবে তারা যে এই যোগ্যতাটা আছে তারা কভার লেটার দেবে, তারা তাদের ভিশন দেবে, যে ওই যে স্যার বললো যে 10 বছর পরে কোথায় যাব, সেটা তো বিশ্ববিদ্যালয় বলেছে। তো আমি আমার কভার লেটার দিলাম, ভিশনটা দিলাম। এতে যেটা হয় আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশে এটা আমরা এক্সারসাইজ করতে পারি না, কারণ আমরা ওই ক্রিটিক্যাল থিঙ্কিংটা দরকারই হয় না। কারণ আপনি কি চিন্তা করছেন এটার উপরে তো আর হায়ার এডুকেশন লিডারশিপ নিয়োগ হয় না। কিন্তু ওটা যদি হতো তাহলে আমার যেসব বন্ধুরা ভাইস চ্যান্সেলর হচ্ছে ওরা হয়তো তাদের ভিশনটা দিতে পারতো যে আচ্ছা আমাকে এই কাজটা করতে হবে, আমাকে এটা করতে হবে, এটা চেঞ্জ করতে হবে, তাই না? তারপরে সেটা দিলে পরে হয়তো বা আপনার যেটা হতো যে উম, সবাই এটা আলোচনা করতে পারতো, তারা একটা প্যানেলের কাছে মানে যারা নিয়োগকর্তা আমেরিকাতে হলো বোর্ড অফ ট্রাস্টিজ, বাংলাদেশে হলো, এটা একটু ক্লিয়ার করা লাগবে। সে স্যার বললো যে কিছু চেঞ্জ করতে হবে। তো এই জিনিসগুলাই আমরা মনে হয় একটু পরে আবার আসবো, যেটা কিভাবে করা যায়। কারণ আমি মনে করি আমরা একটা কথা বলি, দেয়ার ইজ নো রিজন টু রিইনভেন্ট এ হুইল। মানে আপনি চাকাটা আপনাকে কিভাবে বানাতে হবে সেটা আবার নতুন করে শেখার দরকার নাই, এটা অলরেডি শেখা আছে, এটা সবাই জানে। আমরা কি করি এখানেও, যে আমাদের একটা কাজ করতে হবে, আমরা দেখি যে অন্য কেউ এই কাজটা করেছে কিনা, যদি করে থাকে তাহলে আমরা এটা নিয়ে নেই তার থেকে। আমি দেখি যে ওইভাবে সে চলছে, সেটা আমার জন্য প্রযোজ্য কিনা, তাহলে হবে কি আমার ক্রিয়েটিভিটি আর ইনভেনশনটা ফোকাস করতে পারে, যেটা করা হয় নাই, রাইট? সো আমরা যদি শিখতে চাই একে অপরের থেকে, তাহলে আমরা এখান থেকে শিখতে পারি এবং সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমি এইখান থেকে জিনিসটা আমি মনে হয় যে বেসটা শুরু করতে চাই, যে কোথায় সমস্যাটা হতে পারে, রাইট? অ্যাগেন, আমি মনে করি না আমি অনেক কিছু জানি, আমি ধারণা করছি যে এটা সমস্যাটা হতে পারে বা এটা নাও হতে পারে। তো সেটা, সমস্যাটা কোথায় হচ্ছে সেটা বের করার একটা উপায় আছে, সেটা আমি হয়তো, আমরা একটু পরে হয়তো আলোকপাত করব যে আমরা কিভাবে এগুলো আগানো যেতে পারে। হ্যাঁ, তো আমি এখন এখানে থামছি। ধন্যবাদ। আমি আসছি প্রফেসর জীবন সাহেবের কাছে। আপনি বুয়েটের অধ্যাপনা করেছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, র্যাঙ্কিং এ এই দুইটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে 1-2-এ থাকে, এবং আপনি হচ্ছেন এখন কানাডাতে একটা বিশ্ববিদ্যালয়ের সাথে আছেন। এখন আপনি কি পার্থক্য দেখতে পাচ্ছেন বলেন, আমরা কত বছর আসলে পিছিয়ে আছি? ধন্যবাদ কবিল সাহেব। আজকের এই সুন্দর একটা টপিকস এর উপরে যে আলোচনা, যে হায়ার এডুকেশন ইন বাংলাদেশ অ্যান্ড চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস, এই সুন্দর একটা টপিকস এর উপরে আলোচনা করার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। তো আমাদের দুজন পরিচিত আহ, অধ্যাপক অলরেডি বলেছেন যে আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিষয়ে তাদের মতামতগুলো। আমি মনে করি যে বাংলাদেশ একটা অপার সম্ভাবনাময় দেশ, যেখানে হলো প্রায় আমরা বলতে পারি যে 180 মিলিয়ন জনসংখ্যা সেখানে। পৃথিবীর জনসংখ্যার দিক থেকে যদি বাংলাদেশকে চিন্তা করি তাহলে এটা হলো অষ্টম। আচ্ছা, এখন আমাদের বাংলাদেশের উচ্চ শিক্ষার জন্য ইউনিভার্সিটির সংখ্যা হয়েছে, যে পাবলিক ইউনিভার্সিটি যেটা, 54টা, এবং সেই সাথে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে 112টা। এর মধ্যে আরো 3টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে আমাদের। এবং প্রতি বছর আমাদের প্রায় 1 মিলিয়ন স্টুডেন্ট এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা এই টারশারি লেভেলে ইউনিভার্সিটি এডুকেশনে তারা ভর্তি হয়। তো আমাদের কথা হচ্ছে যে আমরা কোথায় আছি, আমাদের কোথায় থাকা উচিত। আমরা তো আমাদের দেশটাকে নিয়ে অনেক গর্ব করি। এখানে প্রচুর কৃতি বিজ্ঞানী আমাদের এই বাংলার মাটিতেই জন্ম হয়েছে। সত্যেন্দ্রনাথ বোস, তারপর আপনার জগদীশ চন্দ্র বোস, এই যে বিভিন্ন খ্যাতিমান
আমাদের আপনার ইঞ্জিনিয়ার আছেন এফ আর রহমান। হ্যাঁ, তো এই যে আমরা গর্ব করি, আর তাছাড়া তো আছি বাঙালি পৃথিবীর বিভিন্ন যে প্রান্তেই তারা গেছেন, তারা সেখানে সার্থকভাবে তাদের, হ্যাঁ, সেই মেধার পরিচয় তারা দিয়েছেন। আজকের আলোচনায় যারা অংশ করেছেন তারাও কিন্তু সে তাদের এই বাংলাদেশ থেকে পড়াশোনা করেও বিদেশের মাটিতে তারা প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত এবং সেই অবদান রাখছেন শিক্ষা ক্ষেত্রে। তো আমাদের প্রশ্নটা হলো যে, যে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে, যেই প্রেক্ষাপটে 1973 অধ্যাদেশ এর নামে এই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয়েছিল, তার মধ্যে বুয়েট এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়টা এটা ওটার বাইরে ছিল। সেই প্রেক্ষাপটে আমরা দীর্ঘ সেই স্বাধীনতার পর থেকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা কিন্তু শিক্ষা ব্যবস্থায় আমরা পিছিয়ে পড়েছি। আমরা যদি দেখি যে গ্লোবাল নলেজ ইন্ডেক্সে গত 2024-এও যদি আমরা দেখি যে বাংলাদেশের অবস্থান 141টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হলো 113তম। আর যদি আমরা যদি বলি মিডিয়াম হিউম্যান ডেভেলপমেন্ট কান্ট্রিগুলোর মধ্যে 24টা দেশের মধ্যে আমরা যদি বাংলাদেশকে চিন্তা করি, সেটা হলো 17তম। আমরা তো সব ইন্ডিকেটরের পেছনে আমরা যাচ্ছি, অথচ সেখানে প্রচুর মেধাবী শিক্ষার্থী আমাদের দেশে আছে এবং তার মধ্যে তারা কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারে। তাহলে আমাদের মূল ব্যবস্থাপনায় হলো ত্রুটি, হয়তো এডুকেশন সিস্টেমে। আমরা যখনই একটা শিশুর জন্মের পরে প্রাইমারি এডুকেশনে প্রায় অলমোস্ট 98%, তারপরে আপনার এসএসসি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং ইউনিভার্সিটি লেভেলে গিয়ে সেই ছাত্রর থেকে মাত্র 23-24% ছাত্র ইউনিভার্সিটিতে আসে। তা মেজর আমাদের যে প্রবলেমটা সেটা হলো যে একটা ইউনিফর্ম কোর্স কারিকুলাম আমরা এখনো দেশের সমস্ত ইউনিভার্সিটিগুলো, একটা গুড কলেজ এবং কিংবা কোয়ালিটি স্কুল, কোয়ালিটি কলেজ, কোয়ালিটি ইউনিভার্সিটির কোনো র্যাঙ্কের মধ্যে আমাদের আসলে সেই জায়গায় আমরা যেতে পারি না। তাই না যাওয়ার পেছনে কারণ, নীতি নির্ধারণ যারা করেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা ভাবেন, এবং দেশের এই ব্যাপক জনগোষ্ঠীটাকে যদি মানব সম্পদে আমরা তৈরি করতে পারি, তাহলে শুধু বাংলাদেশকে কেন, সে মানব সম্পদটা আমরা সারা বিশ্বের মধ্যে তারা অবদান রাখতে পারবে। তো এই জায়গাগুলোতে আমাদের যে ত্রুটি, যার জন্য আমরা পিছিয়ে পড়ছি। ছাত্র রাজনীতি তো আমাদের এই উন্নত বিশ্বেও আছে, সেটা স্টুডেন্ট ইউনিয়ন আছে, সেটা আন্ডার গ্রেড, পোস্ট গ্রাজুয়েট, পোস্ট ডক, সব লেভেলে। কিন্তু তারা দে আর ওয়ার্কিং ইন দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্টস এডুকেশন। ওই পলিসি নিয়ে তাদের মধ্যে সেই স্টুডেন্ট পলিটিক্সটাও থাকে। কিন্তু আমরা দুর্ভাগ্য যে আমরা হয়তো ব্যর্থ হয়েছি যারা, যে আমরা ঠিক সেই ছাত্রদেরকে যোগ্য করে তুলতে পারিনি বিভিন্ন কারণে। সেটা শিক্ষক রাজনীতিটাও কিছু জড়িত, ছাত্ররা তো আছেই সেখানে। আচ্ছা, আর এই প্রেক্ষাপটে যদি আমি বলি যে যে এটা উল্লেখ করেছেন আপনি আসলে বুয়েটের ক্ষেত্রে, যে বাংলাদেশের, কারণ বুয়েট যখন প্রতিষ্ঠিত হয় 1962-তে, যদিও সেটা স্কুল থেকে, সার্ভিস স্কুল থেকে কলেজ, আহসানুল্লাহ কলেজ, তার পরবর্তীতে ইউনিভার্সিটি হয়। আমাদের প্রদর্শক আমরা বলি যে প্রফেসর এম এ রশিদ, এই যে ওনার সময় যে বিশ্ববিদ্যালয়ের যে ভিশন, মিশন এবং সমস্ত কিছু রুলস রেগুলেশন করেছে, সেটা বিশ্ববিদ্যালয়ে আদৌ আমাদের এই বুয়েটে সেটা সবাই আমরা মেনে চলি এবং সেই একাডেমিক এক্সেলেন্সিটা আমরা বজায় রাখার চেষ্টা করি। এবং আমাদের ছাত্র রাজনীতি কিংবা শিক্ষক রাজনীতি সেখানে নাই বললেই চলে, যদিও স্টুডেন্টদের বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন মুভমেন্ট গুলো আমরা ইদানিং কালে বেশি হচ্ছে, সেটা কিন্তু কখনোই কোনো একাডেমিক এনভায়রনমেন্টের মধ্যে এটা পড়ে না। এটার একটা বড় বিষয়টা হলো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলবে একটা নীতির উপরে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা বিদেশের যদি চিন্তা করি, দেখেন প্রত্যেকটা ইউনিভার্সিটি তারা স্টার্ট করে, সেটা যত স্কুলগুলো আছে ইউনিফর্ম কোর্স কারিকুলামের মাধ্যমে সেখানে চলে। একটা মফস্বল শহরেও যদি এই উন্নত বিশ্বে কানাডার কথা চিন্তা করি, সেখানে যে স্কুল কারিকুলাম বোর্ড এবং তাদের যে স্ট্যান্ডার্ড, তারা অ্যাক্রস দ্য হোল কানাডাতে আপনার একই সিস্টেমে চলে। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে তাদের ইউনিভার্সিটি ক্লাস শুরু হয়। এই যে সমস্ত কিছু প্রোগ্রাম তারা
মেনটেন করতে পারে, সেখানে আমরা পারি নাই। কারণ আমরা দ্বিধাবিভক্ত বিভিন্ন কারণেই, মতাদর্শের সাথে। আর আমরা মনে করি যে আমাদের দেশকে যদি এগিয়ে নিতে হয়, তাহলে আমাদের অবশ্যই একটা আহ উন্নত বিশ্বের সাথে আমাদের নিজেদেরকে কম্পেয়ার করতে হবে। আমরা যদি প্রতিবেশী দেশ একটা ভারতের সাথেও চিন্তা করি, তাহলে দেখি সেখানে তাদের প্রায় হলো ছিল প্রথম 5টা আইআইটি ছিল। এখন সারা ভারতবর্ষে আইআইটির সংখ্যা হয়েছে 23টি, এনআইটি হয়েছে 31টি। অর্থাৎ সেখানে ইউনিফাইড এবং ইউনিফর্ম কোর্স কারিকুলাম ছাড়া একটা স্কুল লেভেলে আমরা একটা ভালো ছাত্র, মেধাবী শিক্ষার্থী আমরা তৈরি করতে পারবো না। তো আমাদের প্রথমেই দরকার একটা ইউনিফর্ম কোর্স কারিকুলাম, এবং সেটা হলো টপ প্রায়োরিটি আমাদের দিতে হবে। শিক্ষাটাকে আমরা মূল যদি বলি যে কাঠামো ইজ দ্য মেইন পিলার, যে একটা দেশের উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থাটা হলো প্রথম, এটা একটা প্রধান মেরুদণ্ড হিসেবে আমরা যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের সেই গুরুত্বটা আমাদের সর্বক্ষেত্রে সবার কাছ থেকে আসতে হবে। প্রথম প্রায়োরিটি আমার এই দেশ, আমার এই শিক্ষা ব্যবস্থা, আমার এই আগামী প্রজন্ম, এবং তাদেরকে সুশিক্ষায় সুনাগরিক হিসাবে, মানব সম্পদ হিসাবে আমরা তাদেরকে যোগ্য করে তুলব। সেক্ষেত্রে আমাদের কোনো দ্বিধা বিভক্ত হলে চলবে না, সেখানে মত পার্থক্য থাকলে চলবে না। এই বিষয়গুলো দুঃখজনক হলেও দেশের, আমার বুয়েটের শিক্ষকতা জীবনে প্রায় 40 বছর আমার কেটেছে সেটা। তবে আমি একটা ভালো প্রতিষ্ঠানে আমার শিক্ষকতা জীবন কেটেছে। আমি ঠিক আহ, অন্য কিছু আমি ওখান থেকে আমরা দেখিনি কখনো যে বৈষম্য কাকে বলে। শিক্ষা ক্ষেত্রে, শিক্ষকতা ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে কোনো কিছুর মধ্যে, যেখানে যেহেতু রাজনীতি মুক্ত ছিল শিক্ষকদের, এবং সেখানে কোনো রাজনীতি ছিল না বলে সেই এনভায়রনমেন্টটা ভালো। তাহলে আমরা দেখছি যে যেখানে রাজনীতিতে ঢুকে যায় এবং সেখানে বৈষম্যের সৃষ্টি হয়, এবং সেখানে একটা যখনই যে যিনি আসেন, অনেকটা আহ বিশেষ বিবেচনায় তাদেরকে পদায়ন করা হয়। যোগ্যতার মাপকাঠিটা আগে দেখতে হবে, যেটা বলেছেন প্রফেসর আতল করিম, যে এই বিশ্ববিদ্যালয় আজকে হলো এট দিস স্টেজ, এবং আগামী 5 বছর 10 বছর পরে ইউনিভার্সিটিটা কোথায় হয়, আই ওয়ান্ট টু সি দ্যাট দ্য স্টেট অফ দ্যাট ইউনিভার্সিটি। তো আমাদের সেই লক্ষ্যটা আসলে স্থির করতে হবে। আমি মনে করি যে আমরা সবাই এটা জানি, এবং যারা আছেন অনেক মেধাবী শিক্ষক আছেন, শিক্ষাবিদরা আছেন, শিক্ষার্থীরা আছেন, সবকিছু। কিন্তু সমন্বয়ের জায়গাটাতে আমরা যদি ঐক্যমতে পৌঁছতে পারি যে দেশ আমার কাছে প্রথম এবং শিক্ষা আমার কাছে হলো প্রথম, এটার এই ব্যাপারে আমাদের সবাই একমত, এবং একইভাবে আমরা সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নেওয়ার চিন্তা করি, তাহলে হয়তো একটা সুন্দর পরিবেশ, আমরা উন্নত বিশ্বের মতোই আমরা এগিয়ে যেতে পারবো। এটা হলো আমার আহ যেটুকু আমার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমি সেটুকু বলছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তো এখান থেকে আমি আসলে আপনাদের কথা থেকে হচ্ছে 3টা পার্ট দেখলাম। একটা হচ্ছে শিক্ষকদের দায়িত্ব, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব, আর একটা হচ্ছে ছাত্রদের দায়িত্ব অবশ্যই। তো আমি হচ্ছে কিছুদিন আগে হচ্ছে এটা নিয়ে লেখার চেষ্টা করছিলাম। সো আমি একটা খুব সারপ্রাইজিং ডাটা পেলাম যে বাংলাদেশের 2022-এ আপনার পাবলিকেশন হয়েছে মাত্র 12,843টা। সো আপনার এটা মানে 23-24-এ যেহেতু 14-15 হাজারের মতন হবে। সো একটা দেশ যেখানে হচ্ছে আপনার 18 কোটির দেশ থেকে আপনার যদি 13-14 হাজার হচ্ছে আপনার বছরে পাবলিকেশন হয়, এটা আহ, আপনারা নিজেরাই বলতে পারবেন। আপনাদের এখানে যারা আছে তাদের সবার কাছে নিজেদেরই মনে 1,000 হয়ে গেছে আপনাদের বসে। সো সেটা আসলে কতটা একসেপ্টেবল? প্রফেসর করিম, আপনি কিছু বলবেন এই ব্যাপারে? আহ, এটা আসলে কার, বলবো, মানে কার অদক্ষতা? এটা স্টুডেন্টদের নাকি আমাদের সিলেবাসের নাকি হচ্ছে আমাদের টিচারদের? it again goes back to ordinance, but I'll expand it a little bit. মানে The ordinance guides promotion retention. তখন জি, একজন ওকে। শিক্ষককে যদি প্রমাণ করতে হয় যে আমি সাফিসিয়েন্টলি এক্সপিরিয়েন্স, a sufficient scholar, you have to demonstrate you published this or that. বাংলাদেশে এই মুহূর্তে, just go and Google yourself, you'll find Bangladesh Journal Online, BJOL। আপনি দেখবেন এখানে প্রায় 180টার মতো জার্নাল পাবলিশড হচ্ছে ফ্রম উইদিন বাংলাদেশ।
এর 95% of the journals will never be cited by anybody in the world. We, আমাদের শিক্ষার্থীরা প্রমোশনের খাতিরে, we are publishing low quality fourth class things in these journals and then claiming I have done something. So we are all bypassing the quality. And if you look at Bangladesh জলের যদি আপনি দেখেন, you will see how bad it is. ঢাকা বিশ্ববিদ্যালয় একাই প্রায় 18টা জার্নাল নিজে প্রডিউস করে, 18টি জার্নাল প্রডিউস করে। তার মধ্যে 2-3টা জার্নাল এখন বন্ধই হয়ে গেছে, বাকিগুলা ততদিন চলবে যতদিন আমার প্রমোশনের দরকার আছে। This is how the system has been abused at large. Let me ask a bigger question. আজকের যুগে সত্যেন্দ্রনাথ বসুকে কি হায়ার করা যেতে পারে? হবে? আমি এই গল্পটা না বললে স্টোরিটা কমপ্লিট হবে না। সত্যেন্দ্রনাথ বসু ওয়ার্ক পাবলিশড উইথ অ্যালবার্ট আইনস্টাইন। ওনার কোনো পিএইচডি ছিল না, উনি ইউরোপে বেড়াতে যান। ইউরোপে কাজের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রিডারশিপের পজিশন ওপেন হয় সেই যুগে, উনি এটা অ্যাপ্লাই করেন, সত্যেন্দ্রনাথ বসু। সেই যুগের যে সিলেকশন প্রসেস, তারা এই অ্যাপ্লিকেশনটা ইভালুয়েট করছে বাই অ্যান এক্সটার্নাল ইভালুয়েটর। দ্য ইভালুয়েটর হ্যাপেন টু বি আর্নল্ড সোমারফেল্ড, যে ওই বিষয়ে একেবারে মানে সর্বসেরা ফ্রম জার্মানি। হোয়াট ইজ ইম্পর্টেন্ট, সত্যেন্দ্রনাথ বসুর রেফারেন্স ছিল অ্যালবার্ট আইনস্টাইন। তারপরেও ওই রেফারেন্স থাকা সত্ত্বেও সত্যেন্দ্রনাথ বসুকে হায়ার করা হয় নাই। তার বদলে আরেকজন লোক, যার নাম লাস্ট নেম বসু, ডি বোসকে হায়ার করা হয়েছে। তার 1 বছর পরে যখন ডি বোস বললেন আমি ওই পূর্ববঙ্গে আসবো না, তখনই শুধু সত্যেন্দ্রনাথ বসু হায়ার্ড হন। Did I explain to you? অ্যালবার্ট আইনস্টাইনের রেফারেন্স লেটার হওয়া সত্ত্বেও he was not hired. There was a process, a serious process. I was very fortunate to involve in my life recruiting over 300 plus faculty member in all these universities. আমার গোল সবসময় হচ্ছে not about the poor faculty. I was more concerned about my most successful faculty. যে এরা না জানে কোথায় অন্য কোথাও চলে যাবে, কিভাবে ওদেরকে আটকে রাখা যায় এই বিশ্ববিদ্যালয়ে। That's how I keep the talent. So আমি এখন শিক্ষক থেকে আরেকটু বড় করে বলি, ডিন হোক, প্রভেস্ট হোক, ডিপার্টমেন্ট চেয়ার হোক, ভাইস প্রেসিডেন্টই হোক, একটা ইউনিভার্সিটি যখন ঠিক করে আমি একজন লোককে একটা এই পজিশনটা ফুলফিল করব, it is possible they will hire a recruiting firm to conduct the search. যদি তারা মনে করে থাকে আমরা ভেতরেই একজন লোক নিব, হয়তো দরকার হবে না। But normally if I want change, I will bring a professional group of people to run the search. Long before the search begins, the search company will come to the university, spend a week or 2 more talking to the people. They will do what is called an SWOT analysis. What are the strengths? What are the weaknesses? What are the opportunities? And what are the threats? Only after understanding a university key strength, key weakness, কি অপরচুনিটি আছে ভবিষ্যতে আগায় যাওয়ার জন্য, এন্ড কোন কোন জিনিস এটাকে দমাতে পারে, থ্রেটস, ওয়ান্স দিস ইজ আন্ডারস্টুড, only then a position description is created. And then, only after that, they will go and hound people from all over the world, not just United States, from outside, to bring people so that they will apply. And then, yes, there is a search committee, this and that. They will go through all process, private, secret, but the goal is already set. এইখানে বিশ্ববিদ্যালয় আছে, এইখানে এটা যাবে, বা এই কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এইখানে আছে, এটা এখানে যাবে। Once you have decided, you are bringing only those kind of people. সেই লোক যদি হায়ার করাও হয়,
তাকে এভরি ইয়ার তাকে জাজ করা হবে, তুমি এই পজিশন এক্স থেকে ওয়াইতে যাবে, 1 বছরে কোথায় আসছো, 2 বছরে কোথায় আসছো। যদি না হয়, তখন আপনি একটা বরখাস্ত করে দেন, এই লোকের দরকার নাই, গো এন্ড গেট এ বেটার পারসন। That's how the manpower changes in the institutions. So again, I'm kind of gave the example of Satyen Basu, that even ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রসেস ছিল, যার ফলে সত্যেন বসুকে আমরা রিজেক্ট করতে পেরেছিলাম, তারপর ডি বসুকে হায়ার করেছি, 1 বছর পরে সত্যেন বসুকে আমরা এনেছি। দ্যাটস পসিবল। হি বিকেম দ্য চেয়ার অফ দ্য ফিজিক্স ডিপার্টমেন্ট ওয়ান্স। আমি যখন ফিজিক্স ডিপার্টমেন্ট এসেছি, আমার বুক গর্বে ফুলে আসছে, এই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট চেয়ার ছিল সত্যেন্দ্রনাথ বসু। দিস ওয়াজ অ্যামেজিং অ্যাচিভমেন্ট। আজকে কি এটা সম্ভব? এটা সম্ভব নয়। কারণ আমি যদি ভাইস চ্যান্সেলর হই বা ডিন হই, আমি চাইবো আমার দলের আরো 20-30 জন লোকে নিয়ে আসবো, তাহলে ভোটের সংখ্যা বাড়বে, হবে ইত্যাদি। It's guided by something else, not about the vision of the institution. So I kind of gave you a frame that most things still guided by ordinance. Professor Poddar just said that 2 universities, BUET and Bangladesh Agriculture University, has kind of gone in a different direction. It's so happened, direction in a right direction they have gone. If you look comparatively, আজকে বাংলাদেশে আমরা ফুডের সেলফ সাফিসিয়েন্ট। We owe it to Bangladesh Agriculture University. They are the one who has created fresh food, agriculture, crops, যার ফলে আজকে বাংলাদেশে 73-74 আমরা না খেয়ে মরেছি। আজকের যুগে বাংলাদেশের লোকেরা শুধু খায় না নয়, তারা এক্সপোর্ট করতে পারে। It goes back to that universities. So all I'm just saying is that these are possibilities, but we have to know where we are going to push the universities to go to. I am not a negative person. I have high hopes about it. But I see there are structural issues. Until these are resolved, we will just go around and round. We most likely will not resolve. I'll just open up this. Within last 1 week, I was talked to by people, I don't want to name the people, because they are going through vice chancellor recruitment for several universities. I don't want to even name the university. I had this great conversation with them. And I'll just point out this. The same ordinance that runs Dhaka University, same 1973 ordinance also runs the University Grants Commission. Not surprising, it's the same facet on the same side. So all I'm just saying that there are structural issues. It requires governments to be bold enough to make those changes. IITর কথা বলেছেন। I took pain to go and study example that I have listened to going to IITs. Before the IIT was established, Maulana Abul Kalam Azad, the education minister, drafted out the proclamation and the process through which IITs were going to be built up. It has benefited from that. These are vision-driven things. It could be whoever these people were, and they pump money to support and sustain those universities forever going. Just look at last 2-3 years. Even on research, Dhaka University cannot even spend the money they have. At the end of the year, they're returning money because they could not spend. Just could not spend. There are close to 50 research centers in Dhaka University. Name 1 or 2. That's something they are producing. What is that? Maybe 1 or 2 exceptions. So I think the university is stuck, unfortunately, really stuck. It has to be unstuck somehow. Now, I know I live far away, safe, won't have to be bothered by it, but I really think they should look, if they want to move forward, they have to unstuck the institutions. Thank you. থ্যাংক ইউ। আপনি একটা ইন্টারেস্টিং কোশ্চেন দিলেন যে রিসার্চ কস্ট। আমি জাস্ট দেখছিলাম যে মানে ঢাকা ইউনিভার্সিটিতে বছরে 20 কোটি টাকার বাজেট থাকে, সেখানে তারা রিসার্চে ব্যয় করে 2%-এর মতন, অ্যান্ড হুইচ ইজ অ্যাকচুয়ালি
মানে রিয়েলি আনএক্সেপ্টেবল। মানে আমি আমি নিজের পার্সোনালি বলি যে আমাদের হচ্ছে দুই রকম স্টুডেন্ট থাকে, ওয়ান ইজ অ্যাকচুয়ালি রিসার্চ এন্ড ওয়ান যারা এডুকেশন সেক্টরটা দেখবে, অ্যানাদার ওয়াজ জব বেসড। কিন্তু আমরা অ্যাকচুয়ালি দুই সেক্টরটাই আসলে কি কভার করতে পারছি না। তো প্রফেসর সাইফুল, আপনি কি বলবেন মানে অন্যান্য আপনাদের ওখানে ভার্সিটিতে রিসার্চ কস্ট কেমন থাকে? আর যেটা হচ্ছে ঢাকা ভার্সিটিটা তো আমি বললামই, অন্য ভার্সিটিতে বেসিক্যালি আরো কম থাকে। ঢাকা ভার্সিটিতে অনেক ফ্যাকাল্টি, তো খরচ একটু বেশি হয়। ওকে, আপনি মিউট থ্যাংক ইউ। জি, করা। শুনতে পাচ্ছেন? Yeah. Uh, this is a very জি। interesting and complex conversation, I must say. Uh, এবং আমার, from my perspective, I think the criticism has to be fair, right? So, আমার কাছে, আমি আগে বলে নেই, um, in the defense of my colleagues in Bangladesh, okay? আমি প্রথমে সেটাতে যাব। তার আগে আমি একটু বলে নিই আমাদের এখানে ডিফারেন্সটা কি। আমি বলেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের এখানে কোয়ালিফিকেশন আছে R1, R2, R3, এদের মিশন ডিফারেন্ট। আমি একটা R1 বিশ্ববিদ্যালয়ে কাজ করি। আমাদের হলো, তার মানে এটা আমরা বলি হাই রিসার্চ অ্যাক্টিভ ইউনিভার্সিটি। R1 মানে হচ্ছে ইটস হাই রিসার্চ অ্যাক্টিভ, তার মানে, এবং আমার একটা পিএইচডি গ্র্যান্টিং ইনস্টিটিউশন। আমার ডিপার্টমেন্ট ইজ এ লার্জ পিএইচডি গ্র্যান্টিং ডিপার্টমেন্ট। তার মানে এখানে আমরা বলি নো মানি নো টেনিউর, মানে আপনাকে গবেষণা এবং এক্সটার্নাল গ্র্যান্ট না হলে, ইট ডাজন্ট ম্যাটার হাউ গুড ইউ আর ইন টিচিং, আপনার জব পার্মানেন্ট হবে না। এটা একটা টেনিউর ট্র্যাক বলে একটা সিস্টেম আছে, এটাতে ঢুকতে গেলে আরো অনেক বিরাট ব্যাপার হয়ে যাবে, কারণ ওটা একটা নার্ভ ব্রেকিং সিস্টেম। আমি ওই পয়েন্টে আজকের আলোচনায় যাব না। তবে যেটা বলছি সেটা হচ্ছে যে, যেমন এখানে পাবলিকেশন নাম্বারও বলি, আমি 5টা পাবলিকেশন করে বা 10টা পাবলিকেশন করে টেনিউর হয়ে যেতে পারি, আবার 50টা করে নাও হতে পারে। কারণ হচ্ছে কি, যে আমরা বলি যে, আসলে অন্য লোক বলেছে, আমি বলি যে ডু নট রাইট সামথিং দ্যাট নোবডি উইল রিড। হোয়াট ইজ দ্য পয়েন্ট? আপনি কি একটা নভেল লিখবেন যেটা কেউ কিনবে না, আপনার শুধু নিজের বাসায়, বাসার শোকেসে রাখবেন যে আমি এই বইয়ের অথার ছিলাম? এটা কে করবে? অনেক টাকা পয়সাওয়ালা করবে, তাই না? এখন বাংলাদেশের পার্সপেক্টিভে আসি, বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ইজ নট হাই পিএইচডি গ্র্যান্টিং ইউনিভার্সিটি। আই উড নট সে ইটস এ ইটস ক্লাসিফিকেশন R1 ইন আমেরিকান সেন্স, তাই না? আচ্ছা, 2 নম্বর হলো, আমাদের এখানে যে রিসোর্সেস আছে, একই রিসোর্সেস কিন্তু ওখানে নেই। আমি ওই বিশ্ববিদ্যালয়ে, আমি ঢাকায় কাজ করেছি, আমি ওখানে যাই, আমাদের সাথে কথা বলি, সে রিসোর্সেস গুলা নাই এবং দেওয়া হয় না, দেওয়া হয় না। এরা এরা অনেকগুলো কিচা কাহিনী আছে। আমি ভিতরে ঢুকে দেখলাম, যেমন আমরা বললাম যে আমরা লেটস ডু এ ন্যানো টেকনোলজি সেন্টার, পরে দেখলাম আমাদের যে গবেষণার যন্ত্রপাতি লাগবে, এটা বিশ্ববিদ্যালয় মানে মঞ্জুরি কমিশনের মধ্যে যেতে পারে, অথবা পরিকল্পনা মন্ত্রণালয় আলাদা করে আপনি বাজেট করে নিয়ে চলে আসতে পারেন। এবং অনেকে করেছে কি, যে এই পুরো অনেক 300-400 কোটি টাকার যন্ত্রপাতি কিনে একটা জায়গায় ভরে রেখেছে, এরকম হয়েছে। কিন্তু ইট ডাজ নট। সো ওভারঅল যে একটা ভিশন, যে একটা চিন্তা থাকে যে আমরা একটা জিনিস করব, আমরা 500 কোটি টাকার ইনস্ট্রুমেন্ট কিনবো, হাউ ক্যান আই বেস্ট ইউটিলাইজ দিস? আমরা কিন্তু এই কাজটা করবো না। আমরা এখানে যদি 500 কোটি টাকার যন্ত্রপাতি কিনি, বিশ্ববিদ্যালয় প্রথমে বলবে একটা স্ট্রাকচার সেট আপ করতে, যেটা সবার জন্য উন্মুক্ত হবে, আমরা বলি ইউজার ফেসিলিটি। তো ইনফ্রাস্ট্রাকচার যেরকম নাই, রিসোর্সেস গুলো নাই। বাংলাদেশে অনেকেই অনেক পেপার লেখেন যেগুলো আসলে অন্য লোক পড়ে না, কিন্তু আমি তার মধ্যে বলে রাখি, আমি অনেককে চিনি, আমার অনেক জুনিয়র কলিগ বা সিনিয়র কলিগ যারা আছেন, তারা কিন্তু অনেক ভালো কাজ করেন এবং এই সীমিত সম্পদের ভিতরে, এবং তারা কিন্তু অন্যদেরকে এডুকেট করার চেষ্টা করছেন যে হোয়াই শুড ইউ নট রাইট প্রেডিটরি জার্নালে। হ্যাঁ, কেন ভালো পাবলিকেশন করবেন? শুধু পাবলিকেশন না, ভালো পাবলিকেশনটা ইম্পর্টেন্ট। তো আর তৃতীয় জিনিসটা হলো, আপনি যদি, স্যার যেটা বলেন, আপনার যদি নিয়োগটা যদি হয়, মানে আপনার দলীয় স্বার্থে, সংকীর্ণ স্বার্থে, প্রমোশন গুলো যদি এভাবে হয়, তাহলে হোয়াট ইজ দ্য ইনসেন্টিভ? আপনার তো একটা ইনসেন্টিভ লাগবে না? আপনি একটা ভালো কাজ করবেন, ভালো কাজ করার পরে একটা ইনসেন্টিভ যদি আপনি না পান, তাহলে কেন করবেন? অন্যরা তো না করেও প্রফেসর হয়ে যাচ্ছে। আপনি আমাকে কিভাবে মোটিভেট করবেন যে, আচ্ছা তুমি ভালো কাজ করো, আমি তোমাকে, তুমি আর অন্য যে করবে না, দুজনে একই জিনিস? তাহলে তো হবে না, রাইট? সো এটা একটা ব্যাপার আছে। আমার মনে হয় এই পুরো জিনিসগুলা আমাদেরকে ট্যাকেল করতে হবে। আমরা যদি গবেষণার মান উন্নয়ন করতে চাই,
তাহলে একটা হলিস্টিক ওয়েতে দেখতে হবে যে আমরা আসলে আমাদের যে এইম, স্যার যেটা বললেন, আমাদের এইমটা কি। আপনি যদি এইম ঠিক করেন, আপনি তো এইম, আপনি বললেন যে হ্যাঁ আমি 10 বছর পর এখানে যেতে চাই, তারপরে প্রশ্ন হচ্ছে রিসোর্সেসটা কই। আপনি যে 10 বছর পরে যাবেন ওখানে, এই যে রিসোর্সেস যে লাগবে, আপনি বললেন যে আমি এখান থেকে 200 মাইল হাঁটবো, কিন্তু তোমার একটা গরুর গাড়ি দিব, না হলে তুমি পায়ে হেঁটে যাও, এটা কি হইলো? এটা তো হইলো না, রাইট? তো আপনাকে সেটা তো রিসোর্সেস লাগবে, একটা জিনিস করতে হলে রিসোর্স লাগবে, রিসোর্স অ্যালোকেশন ইজ ইম্পর্টেন্ট। বাংলাদেশে রিসোর্স নাই এটা বলা যাবে না, কিন্তু আমার মনে হয় যে পুরো জিনিসটা, আমরা যদি 4,000 কোটি টাকা একজন লোক নেওয়ার পর বলছে অলরাইট 4,000 টাকা কিছু টাকা না, কিন্তু 4,000 কোটি টাকায় একটা বিশ্ববিদ্যালয়, একটা হায়ার এডুকেশন পুরো চেঞ্জ করে ফেলা যাবে তার রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার। এবং আই ক্যান গ্যারান্টি ইউ যে বাংলাদেশে যে পরিমাণ ট্যালেন্ট আছে, অনেক ট্যালেন্টেড প্রফেসর আছে, দে ক্যান কম্পিট ইন ইউনিভার্সিটিজ অফ আমেরিকা, ক্যান কোলাবোরেট। আমরা সেই ধরনের কোলাবোরেশন করতে রাজিও আছি, হ্যাঁ। কিন্তু এবং সেই সাপোর্ট আমরা দিতে রাজিও আছি, কিন্তু এই জন্যই পুরো হলিস্টিক জিনিসটা করতে হবে। তো সেটা হচ্ছে, আমি প্রথম জিনিসটা বলে রাখি। তো দ্বিতীয় জিনিসটা যেটা হচ্ছে যে আম, আপনার বিশ্ববিদ্যালয়, এটা আপনি কিভাবে করতে পারেন, রাইট? আমাদের তো স্যার বললো না যে নিডটা আইডেন্টিফাই করতে হবে। আমরা একটা জিনিস করতে পারি, আমরা যে একটা, ইউ ক্যান ক্রিয়েট এ টাস্ক ফোর্স, রাইট? ইউ ক্যান ক্রিয়েট এ টাস্ক ফোর্স যেখানে বাংলাদেশি এক্সপার্ট থাকবেন, বিদেশি, বা আমরা যারা বাইরে বাংলাদেশের নিয়ে চিন্তা করি, বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক যেটা আছি, আমরা কন্ট্রিবিউট করতে পারি ওইসব টাস্ক ফোর্সে। আমরা একটা পরিবর্তন কোথায় হতে পারে, একজন আরেকজনের কাছে শিখতে পারি। দ্যার ইজ নো প্রবলেম ইন লার্নিং ফ্রম ইচ আদার, রাইট? এবং আমরা চিন্তা করতে পারি যে এখানে দুর্বলতা আছে। স্যার যেটা বলেন সোয়াট অ্যানালাইসিস, SWOT, সোয়াট অ্যানালাইসিস। আমি নিজেও আমার সোয়াট অ্যানালাইসিস করি, আমরা সবাই আমাদের সোয়াট অ্যানালাইসিস করি, ইটস সামথিং দ্যাট ইজ রিকোয়ার্ড। সো সোয়াট অ্যানালাইসিস করা করে আমরা বলতে পারি যে দিস ইজ আওয়ার স্ট্রেংথ, দিস ইজ আওয়ার উইকনেস, দিস ইজ আওয়ার অপরচুনিটিস, এবং লেটস রিস্ট্রাকচার দিস সিস্টেম, লেটস ডু দিস, লেটস ফোকাস অন সামথিং হিয়ার, সামথিং দেয়ার, লেটস বিল্ড 1 or 2 R1 ইনস্টিটিউশন, লেটস বিল্ড 2 R2 ইনস্টিটিউশন। সবাইকে সবকিছু একই রকম হতে হবে এমন কথা না, আমেরিকা তো নাই। কিন্তু আপনি একটু একটু করে যদি শুরু করেন, আমি মনে করি যে পরিবর্তন হয়ে যাবে। আমাদের যে প্রফেসর পোদ্দার বলেছেন যে আমরা হলাম অপার সম্ভাবনার দেশ। এই যে এত লিমিটেশনের ভিতরেও আমাদের ছাত্রছাত্রীরা যারা শিখছে, তারা যখন এখানে আসে, তারা তো ভালো করছে, করে ভালো কাজ করছে, অনেক জায়গায় করছে। তবে একটা জায়গায় সমস্যা হয়, সেটা আমি আজকে যাব না। আহ, বিশ্ববিদ্যালয় শুধুমাত্র যে আমি গবেষণা বিজ্ঞান এগুলো শিখবো, অনেক কিছু শিখবো, নৈতিকতা শিখবো, টলারেন্স শিখবো, ইন্টারাকশন শিখবো। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা টলারেন্স শিখাচ্ছি কিনা, রাইট? সেটাও চিন্তা করতে হবে। আমরা লিডারশিপটা শিখাচ্ছি কিনা। লিডারশিপ ইজ নট জাস্ট পলিটিক্যাল লিডারশিপ। লিডারশিপ তো আপনি একটা কোম্পানির সিইও হইতে গেলেও লিডার হইতে হয়, তাই না? বিশ্ববিদ্যালয় গ্র্যান্টস কমিশন ভিসি বানাচ্ছে, বা চ্যান্সেলর ভিসি বানাচ্ছেন, ভিসি বানানোর পরে তারা বলেছে আচ্ছা ঠিক আছে, তুমি ইউ আর অন ইউর ওন, ডেলিভার অন দি থিংস। আমরা বলে দিচ্ছি, রিসোর্স আছে, আমি জানি না, লিডারশিপ ট্রেনিং আছে। বাংলাদেশে কি কোনো বিশ্ববিদ্যালয়ের যারা অ্যাডমিনিস্ট্রেটর, তাদেরকে কোনো ট্রেনিং দেওয়া হয় যে কিভাবে আপনি এইসবগুলো মোকাবেলা করবেন? আমরা কন্টিনিউয়াস ট্রেনিং এর ভিতর দিয়ে যাই। We always learn because we are a lifelong learner. We have challenges and we learn all the time how to tackle a difficult situation. কিন্তু এই ধরনের অপরচুনিটি গুলো তো বাংলাদেশের আমার মনে হয় তৈরি করা যায়। সো আমি, আর জাস্ট টু বি অন দ্য ফেয়ার সাইড, আমার মনে হয় আমরা পুরো স্ট্রাকচারটাকে, আমি যেরকম ছাত্রদেরকেও দোষ দিতে চাই না, শিক্ষকদেরকেও চাই না, কারণ অনেক ভালো শিক্ষক আছেন, রিসোর্সেস আমরা অ্যালোকেট করতে পারি। পুরো জিনিসটা আমরা মনে হয় হলিস্টিক্যালি চিন্তা ভাবনা করতে হবে, এবং ওই হলিস্টিক চিন্তা ভাবনা করার জন্য একটা কমিটি করে দিয়ে সেগুলো পুরোটা চিন্তা করা যায়। এবং এই ধরনের কমিটি অনেক জায়গায় হয়েছে, অনেক অনেক দেশে হয়েছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, অ্যান্ড দে মুভ ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন। আমি আপাতত শেষ করছি। প্রফেসর জীবন, আপনার কাছে আসছি যেটা,
যে হ্যাঁ, প্রফেসর করিম একটা কথা বলেছিলেন যে রিক্রুটমেন্ট প্রসেস ইজ অ্যাকচুয়ালি অলওয়েজ টাফ, মানে ইনফ্যাক্ট মানে আমি আমার নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে বলতে গেলাম যে আমি প্রতি 1 বা 2 বছর পর পর আমি নিজেরও শর্ট অ্যানালাইসিস করি যে আমি আমার কর্পোরেট লাইফে কোন জায়গায় আছি এবং আমি কি কি উইকনেস ফেস করছি এবং সেটা আমি ইমপ্রুভ করার চেষ্টা করি। সো ইনফ্যাক্ট এরকম কোন সিস্টেম কি আপনাদের এখানে আছে? এবং আমি আসলে জানতে চাচ্ছি লেকচারার থেকে আপনার ভিসি পর্যন্ত রিক্রুটিং প্রসেসটা, এটাতে কি হচ্ছে কোনো চ্যালেঞ্জ আছে না? নর্মালি যেটা হয় মানে আমি বাংলাদেশে দেখে আসছি যে হাইস্ট গ্রেড পাওয়া স্টুডেন্ট সে হয়তো আসতে পারে, অথবা হচ্ছে আপনার ইন্টারভিউ হলো 4-5 জন হলো, এখানে হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সড স্টুডেন্ট চলে আসে, এন্ড দেন হচ্ছে আপনার অটোমেটিক হচ্ছে একটা সার্টেন টাইমের পর প্রমোশন হয়, এর মধ্যে কেউ হচ্ছে বাইরের থেকে পিএইচডি করে আসে, এন্ড আলটিমেটলি যখন ভিসি রিক্রুটমেন্ট হয় গভর্নমেন্ট থেকে হচ্ছে আপনার একটা ভিসি রিক্রুটমেন্ট করে দেয়। সো এই প্রসেসটা হচ্ছে আপনি কি একটু ইলাবোরেট করে বলতে পারবেন যে এখানে আমরা কোন কোন জায়গায় অ্যাকচুয়ালি ইমপ্রুভের জায়গা আছে বা কোন কোন জায়গায় অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সমস্যা মানে আমরা করতে পারি মানে দেখতে পারি? আহ, সেই বিষয়ের আগে একটু সামান্য বিষয়গুলো আলোচনা করি। সেটা হলো যে একটা পরিবেশের প্রশ্ন হলো সবচেয়ে প্রথম, যে শিক্ষক শিক্ষার্থীদের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করা দরকার, এবং সেটা একটা চর্চার বিষয়। যুগ যুগ ধরে একটা প্রতিষ্ঠানের এনভায়রনমেন্টটা তৈরি হয় কিন্তু একটা চর্চার উপরে। আর মানসম্মত যদি শিক্ষার হৃদস্পন্দনটা নির্ভর করে আসলে ভালো শিক্ষকদের উপরে, এবং যারা আজীবন শিক্ষার্থী হতে অনুপ্রাণিত করে। তো মানসম্মত শিক্ষা করতে গেলে প্রথমে শিক্ষকদের উৎসাহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই যে বিশ্ববিদ্যালয়ের গুলো যে বলা হচ্ছে যে নাম্বার অফ পাবলিকেশন, আগে যেটুকু বলেছেন আমি একটু সামান্য কথাগুলো বলি, যে ইনফ্রাস্ট্রাকচারটা হলো প্রথম দরকার। আর আমাদের তো একটা ল্যাক অফ ফান্ডিং আছেই সেটা। আর সমস্ত ইউনিভার্সিটিগুলোর মধ্যে আপনি দেখেন দ্য ল্যাক অফ মডার্ন রিসার্চ ফেসিলিটিস। কোনো সেখানে দেয়ার নো সফিস্টিকেটেড রিসার্চ ফেসিলিটিস, কোনো সেন্টার অফ এক্সিলেন্স এরকম কোনো কিছু নাই আমাদের। আরেকটা বড় যেটা হলো যে আমরা ছাত্র তৈরি করি, কিন্তু এই যে একটা কমিউনিকেশন গ্যাপ ইন বিটুইন দ্য ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া, এই যে একটা জব মার্কেটে আর যারা পাশ করার পরে চাকরিতে ঢুকবে তাদেরও তো সেই যোগ্যতা অর্জন করার জন্য সে কোপ করে বিভিন্ন কোম্পানিতে ডিউরিং দেয়ার আন্ডারগ্রেড কোর্সেস তারা এগুলো ট্রেনিংটা নেয়, এবং আলটিমেটলি পাশ করার পরে তারা কন্ট্রিবিউট করতে পারে। এই যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের অভাব, যারা ভিশনারি পার্সন একটা ইনস্টিটিউটে থাকবেন ওনার সেই লক্ষ্যটা থাকতে হবে কি করে সেই এই গ্যাপটাকে আপনার কমানো যায়। যে গ্যাপটা হলো আমাদের ইন বিটুইন দ্য ইন্ডাস্ট্রি, কোলাবোরেশন নাই, ইন্টারন্যাশনাল কোনো কোলাবোরেশন নাই আমাদের। তো একটা ইউনিভার্সিটি যেই দেশের 160-70টা ইউনিভার্সিটি, সেই জায়গার মধ্যে কোনো ইন্টারন্যাশনাল কোলাবোরেশন না হলে প্রজেক্ট বিষয় থাকবে। শিক্ষকদেরকে আপনি ইনসেনটিভ দিবেন তার যদি প্যাটেন্ট হয়, তার যদি নাম্বার অফ পাবলিকেশন হয়, তার যদি Q1 জার্নালে পাবলিশ করে। যে পাবলিকেশন গুলো হতে পারে একটা প্যারামিটার, যে ফর এ কোয়ালিফাইড পার্সনের জন্য একটা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রথমেই দরকার তার নাম্বার অফ পাবলিকেশনসটা তার কি। শুধু আমি পাঠদান করলাম সেটাই আমার কোয়ালিটি না, তার লিডারশিপটা ডেভেলপ করতে হবে, তার অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে তার অভিজ্ঞতা আছে কিনা সেটাও দেখতে হবে। সেই দুর্ভাগ্যজনক সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো শিক্ষকদের মান উন্নয়নের কোনো ট্রেনিং ব্যবস্থা কিন্তু আমাদের এখন পর্যন্ত নাই, যেটা সিভিল সার্ভিসের মধ্যে আছে সেটা। তো অর্থাৎ এই যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে যখন একজন শিক্ষক যায়, একজন নিয়োগের ক্ষেত্রে কি কি প্যারামিটার গুলো, প্রথম হলো তার রেজাল্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে, তার কনভারসেশন, তার সফট স্কিল, তার হার্ড স্কিল, সমস্ত কিছু বিষয়গুলো বিবেচনার মধ্যে আনা হয়। এবং লং প্রসেসের মধ্যে যেটা বাইরের ইউনিভার্সিটি গুলোতে আসে, যে তাদেরকে একটা শর্ট লিস্ট করা হয়, তারপরে তাদেরকে 2 দিন 3 দিন ধরে ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন গ্রুপে মিটিং করে ওপেন সেমিনার দেওয়া, তার পরবর্তীতে তাকে জাজ করা, এবং সেই ইভালুয়েটর হচ্ছে বিভিন্ন গ্রুপ থেকে। শুধু শিক্ষক 5 জন 10 জন বসে নিয়োগ দিয়ে দিলাম এবং সেখানে কোনোভাবে বায়াসড আর আনবায়াসড যেটাই হোক, এই ধরনের সুযোগ বিদেশের মাটিতে নেই। আচ্ছা, টপ অফ দ্য ইনস্টিটিউশনে যিনি আসবেন, ওনার তো যদি উনি গবেষণার বিষয়ে ওনার আগ্রহ না থাকে, ওনার নিজের রিসার্চ কেরিয়ারের যদি পাবলিকেশন না থাকে, নাম্বার অফ পাবলিকেশন, নাম্বার অফ প্যাটার্নস, নাম্বার অফ সমস্ত কিছু, সুপারভিশন একটা ইম্পর্টেন্ট, যে আমি কতজন ছাত্রকে গাইড করলাম। একটা একাডেমিক ইনস্টিটিউশনের মধ্যে এই প্যারামিটার গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, যে একটা শিক্ষক কতজনকে সুপারভাইজ করেছে, কতজন স্টুডেন্টকে পোস্ট গ্রাজুয়েট তার ডিগ্রি সে দিয়েছে, তার ল্যাব ফেসিলিটিসটা কিরকম। হ্যাঁ, প্রথমেই আসে আমাদের দেশে যে ল্যাক অফ ফান্ডিং,
আমাদের সেই ফান্ডিংটা এখানে নাই। এখন ফান্ডিং নাই বলে রিসার্চের জন্য মানুষ অনুপ্রাণিত হয় না। আর এমনই কিছু ক্রাইটেরিয়া সেট করে রেখেছি যে 4টা 5টা পাবলিকেশন 8টা পাবলিকেশন করে উইদিন দ্য 10 ইয়ার্স একজন শিক্ষক জয়েন করার পরেই প্রফেসর হয়ে যায়। আর যখন প্রফেসর হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মনে করে আমি তো সর্বোচ্চ পদ পেয়ে গেলাম, তারপরে আর কি কষ্ট করে কাজ করা দরকার। এবং যারা কাজ করে তারা একান্ত নিজের অনুপ্রেরণায় তারা কাজ করে। তো একটা ইনস্টিটিউশনের যদি আমি মনে করি সর্বোচ্চ পদের যিনি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে ওই দায়িত্বটা নেবেন, প্রথমেই হলো যে ওনার কমিটমেন্ট থাকতে হবে, ওনার বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স ওনার আছে কিনা সেটাও দেখতে হবে। শিক্ষকতার ক্ষেত্রে কি হয়, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হন, কখনো প্রভোস্ট হন বিভিন্ন হল অ্যাডমিনিস্ট্রেশনে, কখনো ডাইরেক্টর অফ স্টুডেন্টস ওয়েলফেয়ারের সেখানে ডাইরেক্টরশিপ আছে। অর্থাৎ বিভিন্ন ভাবে এই যখন এগুলো থাকে, আর তার পরবর্তীতে হয় কি যে আপনার পাবলিকেশনটা, সুপারভিশনটা, নাম্বার অফ সাইটেশন, অর্থাৎ এগুলো দিয়ে একটা শিক্ষককে আপনি যথার্থভাবে মূল্যায়ন করতে পারবেন। এবং এই যে চ্যালেঞ্জটা বিদেশের ইউনিভার্সিটিগুলোতে যেটা বলা হচ্ছে, সেখানে প্রফেসর করিম বলেছেন, হ্যাঁ, তারপরে সাইফুলও বলেছেন, যেটা আসলে ট্রেনুর ট্র্যাক একবার পজিশন পাওয়ার পরেও কিন্তু তাদের বিভিন্ন রকমের যদি ইনসেনটিভ তারা হয় না, প্রমোশন কিংবা তাদের যে ইনক্রিমেন্ট অনেক কিছুই সেখানে আপনার থাকে না, যদি তার কোনো প্রতি বছরের আপডেটেড কোনো যদি তার রিসার্চ পাবলিকেশন কন্ট্রিবিউশন না থাকে। তো দুর্ভাগ্যজনক ভাবে আমাদের এই বিষয়গুলোকে কখনোই মূল্যায়ন করা হয় না কিংবা গুরুত্ব দিয়ে দেখা হয় না। যেখানে এই এতগুলো ইউনিভার্সিটির মধ্যে এত মেধাবী শিক্ষক থাকার পরেও আপনার সাইটেশনের একটা বিষয় থাকে, দেখেন সেখানে ন্যূনতম যদি গুগল সার্চ করলে এখন প্রত্যেকের তার ইয়েতে পাওয়া যায় সাইটেশন গুলো কেমন, তার রিসার্চ প্রোফাইলটা কিরকম, কাজকর্ম কিরকম। তো একটা ভিশনারি পার্সনের ভিশনটা তৈরি হবে তো সেই তার নিজের কন্ট্রিবিউশনের উপরে। তখন সে নিজেকে দেখতে চাইবে যে এই প্রতিষ্ঠানে আমার দীর্ঘদিনের কর্ম অভিজ্ঞতায় আমি এই প্রতিষ্ঠানটাকে এইভাবে তৈরি করে রেখে যেতে চাই, যেখানে ছাত্ররা একটা অনুকূল পরিবেশ পাবে, তারা অনুপ্রাণিত হবে। শিক্ষক যারা ইয়াং শিক্ষক তারা অনুপ্রাণিত হবে সিনিয়রদেরকে দেখে, কারণ সেটা আপনার জন্য একটা স্ট্রিক্ট রুলস সেখানে থাকতে হবে যে এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল না করলে ইউ ক্যান নট বি এ প্রফেসর, ফুল প্রফেসর। আমার অপ্রতুলতা থাকতে পারে, রিসার্চ গবেষণার সুযোগ কম থাকতে পারে, ফান্ডিং কম থাকতে পারে, কিন্তু তারপরেও পুরো দেশের এই জনবহুল দেশের যেটা বলছি যে এতগুলো ইউনিভার্সিটির মধ্যে এক্সিলেন্ট রিসার্চ ল্যাবরেটরি, তার ইনোভেশন, তার সফিস্টিকেটেড ফ্যাসিলিটিস, মডার্ন ফ্যাসিলিটিস, এগুলো তার থাকতে হবে। এবং আরেকটা বিষয় যেটা ইউনিভার্সিটিকে কন্ট্রিবিউট করে সেটা হলো অ্যালামনিরা। এই বিদেশের ইউনিভার্সিটিগুলোতে অ্যালামনিরা তাদের সারা জীবনের যত উপার্জন বেশিরভাগ তারা কিন্তু ডোনেট করে তার ইউনিভার্সিটি ডিপার্টমেন্টগুলোকে, ল্যাবগুলোকে। অর্থাৎ সেই অনুপ্রেরণাটা আসবে কখন, যখন আপনার অ্যালামনিদেরকেও কাছে টানবেন ইউনিভার্সিটিতে, তখন তারা তাদের এই নিজের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাদের একটা দায়বদ্ধতা থাকবে, তাদের একটা কমিটমেন্ট থাকবে যে না, ইউনিভার্সিটিটাকে আমরাও কিছু কন্ট্রিবিউট করতে চাই। তো সেটার জন্য সবকিছুর মানে প্রথম ক্রাইটেরিয়া একটা সুন্দর অনুকূল পরিবেশ, যেই পরিবেশটাই একমাত্র আপনাকে উৎসাহিত করতে পারবে, এবং সেটা একটা শিক্ষা বান্ধব পরিবেশ হতে হবে সেখানে। এবং ছাত্র শিক্ষকের যে সমন্বয়, যে তাদের সম্প্রীতি, তাদের যে অনুপ্রেরণা, এটা উভয়ের ক্ষেত্রে নির্ভর করবে। একজন যোগ্য শিক্ষককে অনুকরণ করবে তার ছাত্ররা, এবং সেই ছাত্রই একসময় শিক্ষক হবে, এবং সেই শিক্ষক হয়ে তার নিজের প্রতিষ্ঠানের প্রতি অবদান রাখবে। এই বিষয়গুলো তো চর্চার বিষয়, এইগুলো দেখার বিষয়, এগুলো অনুকরণের করার বিষয়। তো এই বিষয়গুলোকে আমাদের আসলে গুরুত্ব দিলে আমি মনে করি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যিনি যে প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করেন, ওনার মায়া মমতাটা থাকবে সেই প্রতিষ্ঠানের প্রতি, এবং ওনারা চাইবেন যে আমি সেইভাবে ইউনিভার্সিটিটাকে সাজাবো। এবং সেই যোগ্যতার মাপকাঠিতে বয়সটা একটা বড় ফ্যাক্টর না, সিনিয়র হলেই যে উনি সেইটার ক্ষেত্রে ক্যাপাবল, যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে ওনাকে দিলে উনি যে পারবেন, সেটাও নট নেসেসারি, যে সব ক্ষেত্রে এটা হয় না। কিন্তু লিডারশিপ যার মধ্যে লক্ষ্য করা যায়, যার মধ্যে সেই যোগ্যতাগুলো আছে, এবং সার্চ কমিটির মাধ্যমে একটা শর্ট লিস্ট করে ইন্টারভিউ দিয়ে তারপরে সেই প্রসেসের মধ্যে যদি আসে, তাহলে তার একটা কমিটমেন্ট থাকবে।
এবং যেটা আমরা দেখে আসছি, আমার তো অল্প দিন হলো দেখার সুযোগ, তবে এই বিষয়গুলো কিন্তু এই যত ইউনিভার্সিটিগুলো আছে উন্নত বিশ্বের, আমেরিকা বলি, কানাডা বলি, কিংবা অস্ট্রেলিয়া বলি, সমস্ত দেশে সেই নিয়মটাই তারা ফলো করে। সেখানে সেখানে বায়াসনেস নাই। সেখানে যে কোনো ডিসিপ্লিনের লোক একটা আপনার প্রেসিডেন্ট হতে পারে, ভাইস চ্যান্সেলর হতে পারে, যার কানেকশন আছে ইন্ডাস্ট্রির সাথে বেশি, যে বেশি ফান্ড নিয়ে আসতে পারবে, যে তার সমস্ত কিছু ভলেন্টারি কাজ করার অভিজ্ঞতা আছে। এই সমস্ত গুলোকে, লিডারশিপ গুলোকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। তো আমাদের আমি মনে করি একটা শিক্ষাবিদের এই সমস্ত যোগ্যতাগুলো যখন তার পরিপূর্ণভাবে সে ধারণ করবেন, তখন একটা প্রতিষ্ঠানের প্রতি তার মায়া, মমতা, ভালোবাসা, তার কমিটমেন্ট থাকতে হবে। সেখানে সবকিছুর ঊর্ধ্বে হলো তার শিক্ষার প্রতি তার অনুপ্রেরণা এবং তার অনুকরণ করার যে আগ্রহ, এটা থাকতে হবে। এইগুলো হলো প্রথম ক্রাইটেরিয়া হওয়া উচিত। এবং মানদণ্ডটা হবে ওনার থ্রু আউট হিজ লাইফ, হিজ কন্ট্রিবিউশন টু এডুকেশন। এটা হলো আমি মনে করি। আচ্ছা, আহ, আসলে হচ্ছে আমি মানে আমাদের শেষ পর্যায়ে চলে আসছি, সবাইকে একটা করে কোশ্চেন দিয়ে আসলে শেষ করব। তো আমি প্রথমে হতেছে প্রফেসর জীবনের কাছে যাচ্ছে, আমি প্রফেসর করিমকে এবার শেষ কোশ্চেনটা করব। সো আচ্ছা, প্রফেসর জীবন, আপনি যে একটু বললেন যে হচ্ছে যে একটা ভার্সিটিতে যদি সে সব সময় থাকে এবং সেভাবেই যদি সে গ্রো করার চেষ্টা করে, এটা কি হচ্ছে এরকম হয়ে যেতে পারে না যে আমি হচ্ছে এই পজিশনটাকে গ্রান্টেড মনে করছি, আমি নিজেকে গ্রো না করলে আমি অটোমেটিক গ্রো হব, এবং আমার মধ্যে থেকে, আমাদের এই 4-5 জনের মধ্যে থেকে অ্যাকচুয়ালি হচ্ছে হবে মানে চ্যালেঞ্জটা কমে যায় না এক্ষেত্রে? অ্যান্ড সেকেন্ড আরেকটা কোশ্চেন হচ্ছে কমপ্লিমেন্টারি, আমি একটা দিচ্ছি যে আপনারা যেহেতু হচ্ছে বাংলাদেশে ছিলেন, দেখছেন, সো আমাদের এই সিস্টেমটার ক্ষেত্রে, এই সিস্টেমে ভিসি রিক্রুটিং বা যেটাই থাকুক, এই করার ফলে যেটা রিসেন্টলি হচ্ছে কুয়েট, দেন বরিশাল ইউনিভার্সিটি এন্ড অলসো ইউআই হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, সব জায়গাতেই হচ্ছে একটা আনস্টেবল পজিশন ক্রিয়েট হচ্ছে। সো এটার ক্ষেত্রে আপনি একটু বলবেন, মানে এই সিচুয়েশন গুলা কিন্তু ওই মানে পলিসির জন্য আসছে। এবং প্রথমে এটাতে হলো আমি যে আসলে কোশ্চেনটা আপনার শেষ করে দিচ্ছি, মানে আমি অন্যদের কাছে যাব। আমি মনে জি। করি যে শিক্ষার যে প্রকৃত লক্ষ্যটা হলো যে একজন ব্যক্তির তার কল্পনা এবং তৈরি করার ক্ষমতাটাকে জাগ্রত করা, তাই না? যেমন রবীন্দ্রনাথের ভাষায় বলে যে তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে, তাই না? তো এই যে শিক্ষাবিদের যে কোয়ালিটি, বিদ্যা সহজ, শিক্ষা কঠিন, বলে যে বিদ্যা আবরণে, শিক্ষা তার আচরণে। তো এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা মূল্যায়ন করি, একজন যথার্থ মানুষকে একটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিতে চাই, যিনি সেই বিশ্ববিদ্যালয়ের অবদান রেখেছেন বিভিন্ন কর্মে, বিভিন্ন কর্মকাণ্ডে, তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে একটা শিক্ষক সেই প্রতিষ্ঠানে সুন্দরভাবে উনি পারবেন। আর আমার নিজের বাড়িতে প্রতি আমার যতটুকু মায়া মমতা থাকবে, আমাকে যদি বাইরের থেকে কোথাও দেওয়া হয়, তো সেই কমিটমেন্টটা তো আমি বুঝতে পারবো না। তা আমার দরকার নিজ প্রতিষ্ঠানে এবং প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের, যতগুলো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে সেখানে অনেক যোগ্য শিক্ষক এবং মেধাবী শিক্ষক এবং ভিশনারি পার্সনও আছেন, যারা ইউনিভার্সিটিটাকে মনে প্রাণে চান যে না, আমরা ইউনিভার্সিটিটাকে সেভাবে তৈরি করতে চাই। ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর মধ্যে আমরা প্রতি বছরই একটা টার্গেট থাকবে, আমরা যেন সেই কাছাকাছি যেতে পারি। তো এই বিষয়গুলো যে নিয়োগের বিষয়গুলো, তো ওই পদ্ধতির কথাই প্রথম থেকে শুরু হয়েছিল, যে টোটাল স্ট্রাকচার তাই আমাদের চেঞ্জ করা দরকার। এবং সেই স্ট্রাকচার যদি চেঞ্জ না করি, তাহলে যোগ্য লোককে তো আমরা সার্চ করে আমরা সেই পদে বসাতে পারবো না। যিনি অবদান রাখতে পারবেন তারা সেটা বঞ্চিত হচ্ছেন, আবার যারা যাচ্ছেন তারা বিভিন্ন ভাবেই সেই দায়িত্ব হয়তো পুরোপুরি ভাবে পালন করতে পারছেন না। তবে আমি এই ক্ষেত্রে বলবো যে আমাদের মেধাবী শিক্ষার্থী আছে যথেষ্ট। আমি সবসময় পজিটিভ দেখি যে আমাদের শিক্ষার্থীদেরকে যদি আমরা সেইভাবে তৈরি করতে পারি, যোগ্য করে তুলতে পারি, অনুপ্রাণিত করতে পারি, ইনস্টিটিউশনের প্রতি হোক, দেশের প্রতি হোক, তাহলে নিশ্চয়ই তারা ভালো কিছু করবে। আমি এই পজিটিভটা আমি আমি দেখি, কারণ বাঙালির মধ্যে কৃতিত্ব আছে, মেধা আছে, সবকিছুই আছে সেটা, কিন্তু অনুকূল পরিবেশটা চাই। আমি যথার্থ একটা মানুষকে যদি মূল্যায়ন করে তার সেই দায়িত্ব দেই এবং সেই টেনিউর পিরিয়ডটা উনি 2 বছর চালাক, 4 বছর চালাক, ওনার অ্যাডমিনিস্ট্রেশনে যদি উনি না ব্যর্থ হন, তখন আরেকটা চিন্তা করা। কিন্তু হুট করে একটা পদে একটা যোগ্য শিক্ষককে যদি আমি হঠাৎ করে পদায়ন করে আবার তাকে
অপমানিত করে আমি সেই প্রতিষ্ঠান থেকে করি, এটা দুঃখজনক আমাদের জন্য। আমি মনে করি এই জায়গার মধ্যে একটা অনুকূল পরিবেশ থাকা দরকার, যেটা ছাত্র শিক্ষক বান্ধব একটা পরিবেশ, সুন্দর পরিবেশ থাকবে। তারা প্রত্যেকেই তার প্রতিষ্ঠানের স্বার্থের কথা চিন্তা করবে প্রথম, এবং তাদের প্রায়োরিটি হবে আমার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানসম্মত এই কোর্স কারিকুলাম দিয়ে আমি সমস্ত গ্রাজুয়েট তৈরি করব, যারা শুধু বাংলাদেশে না, তারা পৃথিবীর মধ্যে তারা মানব সম্পদ এমন তৈরি করবে যে তারা অবদান রাখতে সক্ষম হবে। এটাই হবে আসলে শিক্ষার প্রকৃত অর্থ এবং উদ্দেশ্য। মাথায় রেখে যদি আমরা সবাই এগিয়ে যাই, তাহলে আমরা আমাদের দেশটাকেও এগিয়ে নিতে পারবো, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার সেই ভাবে জেগে উঠবে যে সেখানে একটা অনুপ্রেরণার স্থান, একটা শিক্ষার, হ্যাঁ, শ্রেষ্ঠ স্থান, সেটা সেটা থেকে আমরা যোগ্য গ্রাজুয়েট গুলো তৈরি করব, যার অবদান রাখবে ভবিষ্যতে। ধন্যবাদ। প্রফেসর সাইফুলের কাছে আসছি। আপনি তো অনেকজন বাংলাদেশি স্টুডেন্টের হচ্ছে পিএইচডি সুপারভাইজার হিসেবে ছিলেন। তো আমি আসলে দুটো কোশ্চেন দিব এবং এটা আপনার শেষ কোশ্চেন বেসিক্যালি। সো আপনি যাদের দেখেছেন এরা বাংলাদেশের সাথে যখন তারা যায় বিদেশের পিএইচডি স্টুডেন্টদের সাথে এদের পার্থক্যটা কি থাকে? তার মানে তারা কি কিছু পিছিয়ে থাকে? মানে আমি মেধা নিয়ে কোশ্চেন করছি না, তাদের প্রিপারেশনটা কি থাকে সেই অবস্থাটা নিয়ে আমি কোশ্চেন করতে যাচ্ছি। অ্যান্ড সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, এটা বাংলাদেশে এখন রিসেন্ট অবস্থা যে শিক্ষিত বেকারের মধ্যে ওয়ার্ল্ডে বাংলা মানে নট অনলি ওয়ার্ল্ড মানে সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ হচ্ছে সাউথ ইস্ট এশিয়া দুইটা মিলে বাংলাদেশ হচ্ছে 1 নাম্বার। মানে আমি কিছুদিন আগে ডাটা দেখছিলাম, রাইট নাও হচ্ছে অ্যারাউন্ড 60% হচ্ছে আমাদের গ্রাজুয়েটেড বেকার রাইট নাও। সো এই অবস্থাটা হচ্ছে কি, মানে আপনার কি মনে হয়েছে আপনার যে বাংলাদেশের এই আহ, মানে কিসের জন্য এই সমস্যাগুলো আসতে পারে? আমি জানি এটা হয়তো আপনার সাবজেক্ট না, তারপরে আপনার কাছে একটু জানার জন্য। থ্যাংক ইউ। আপনি একটা ভালো প্রশ্ন করেছেন, হ্যাঁ, এবং এটা খুব সেন্সিটিভ প্রশ্ন, কারণ আমার অনেক ছাত্র হয়তো এগুলো শুনবে। তো আই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল হোয়াট আই সে। আমি শুধু আপনাকে এটা বলতে চাই, সেটা হচ্ছে ওদের যা সমস্যা হয়েছিল সে একই সমস্যা আমারও হয়েছিল, রাইট? কিন্তু এখন আমি ওয়াইজ, আই হ্যাভ লট অফ উইজডম। ওই সময় যখন আমার সমস্যা হয়েছিল আমি ভেবেছিলাম আমার সুপারভাইজার আমাকে খুব প্রেশার করছে, ওকে, এবং সে মানে আমি ভাবতাম যে আমার সুপারভাইজার অত রিজনেবল না, কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে আসলে আমাকে যেটা করতে বলা হচ্ছে ওইটাই আমার রেসপন্সিবিলিটি, ওইটাই আমার দায়িত্ব ছিল। হ্যাঁ, তো ও যেটা হয় যে এক্সপেকটেশনের যে ডিফারেন্স, আমি ভাবছিলাম যে আমি এটা করব পিএইচডি করার জন্য, আর আমার অ্যাডভাইজার, বিকজ হি ইজ এ ব্রিটিশ, তার মাথার ভিতরে তো তত মোর সিচুয়েশন অত জানে। তো এই যে কালচারাল যে ডিফারেন্সেসটা, সেই জিনিসগুলো আমাকে একটু প্রবলেমে ফেলে দিয়েছিল, কারণ আই হ্যাড টু শো মাই ইন্ডিপেন্ডেন্স। এটা অনেকটা আমি বলি যে মাঝে মাঝে আমি এটা বলি যে আপনি কার্নো সাইকেল, আমাদের ফিজিক্সটা শব্দ আছে কার্নো সাইকেলের ইফিসিয়েন্সি, ইঞ্জিনিয়াররা থার্মোডাইনামিক্সে, আপনি একটা ইঞ্জিন যদি 10 বছর 20 বছর ধরে 20% ইফিসিয়েন্সি কাজ করে, আপনি তাকে হঠাৎ করে বললেন ক্র্যাঙ্ক ইট আপ টু 50%, 60, 70%, কি হয়? ঠিক একই প্রবলেম আমার হয়েছিল, রাইট? কারণ আসলে বাংলাদেশে ভালো রেজাল্ট করতে হলে আপনাকে সবসময় পড়াশোনার টেবিলে বসে থাকতে হবে না, এটা হলো কি সত্যি কথা। আমি ছিলাম না বসে, রাইট? কিন্তু এখানে আপনাকে, আপনি যখন ছাত্র, ইউ আর ফুল টাইম স্টুডেন্ট, 40 আওয়ার্স জব। অ্যাকচুয়ালি আমাদের আন্ডার গ্রাজুয়েশন 40 আওয়ার্স ওয়ার্ক করে, কিন্তু আমরা সেটাতে ইউজ টু না। বুঝতে পেরেছেন? সো ট্যালেন্টটা আছে, কিন্তু সেই জন্য বুয়েটের ছাত্রছাত্রীরা কিন্তু বেটার করে, কারণ তারা ইউজ টু, তাদের পরীক্ষার ভিতরে সেশনাল এটা সেটা ওটা করে করে দে গেট ইউজ টু। সো তারা কিন্তু অতটা প্রবলেম দেখি না আর কি আমি। এটা হলো অ্যাগেন আমার ওপিনিয়ন। আই এম সরি যদি এটা কাউকে হার্ট করে থাকে এই পয়েন্টে, ঠিক আছে? আচ্ছা, আর ওভারঅল আমি আপনাকে, আমি আপনার আম, কি বাংলাদেশের কি শিক্ষা ব্যবস্থা আমি দেখতে চাই, এটা দিয়ে আমি একটু শেষ করতে চাই। আমি জাস্ট 3টা 4টা পয়েন্ট বা 5টা পয়েন্ট লিস্ট করে শেষ করে দেব। আমি চাই যে একটা টাস্ক ফোর্স হোক, তারা 5, 10, 15, 20, 30 আমার হায়ার এডুকেশন ইনস্টিটিউশন নিয়ে স্পেসিফিকলি ফোকাসড অন হায়ার এডুকেশন। ওকে, আমরা সবকিছু একই জিনিসের মধ্যে ট্যাকেল করতে পারবো না। তো আপনাকে আগে চিন্তা করতে হবে যে আমরা কি ট্যাকেল করব, একটা একটা করে করতে হবে। সবকিছু করা মানে হলো প্রবলেম। আর আপনার এখন যে প্রবলেমটা হচ্ছে, আমরা বলি when you have to put off fires all the time, there is a systemic problem, and that's what is happening. যে লিডারশিপের কাজ হচ্ছে খালি ফায়ার মানে কি বলছে, আপনার বাড়ির চারপাশে শুধু আগুন লাগছে, আপনি সারাদিন এখানে দৌড়াচ্ছেন,
ওই আগুনটা নিভাতে আপনি তো রান্না বান্নার সময় নেই, চিন্তা করার সময় নেই। সেটাই হচ্ছে এখন, রাইট? সো আপনাকে সিস্টেম প্রবলেম ধরতে হবে এবং ওই ভিশনটা তৈরি করতে হবে, এবং সিনিয়র লিডারশিপের অ্যাপয়েন্টমেন্ট এবং ইভালুয়েশন প্রসেস ঠিক করতে হবে। আপনি কখন হায়ার করবেন, কিভাবে হায়ার করবেন, কাকে হায়ার করবেন, এটা একটা প্রসেস থাকতে হবে, রাইট? এবং অল স্টেক হোল্ডার মানে হচ্ছে অংশীজন। বিশ্ববিদ্যালয়ের অংশীজন কারা? আপনার ছাত্র, শিক্ষক, কর্মচারী, তার কমিউনিটি, দি কমিউনিটি দ্যাট লিভ ইন। আপনি বিশ্বাস করেন যে আমরা দেখি যে অনেক বিশ্ববিদ্যালয়ে তাদের যে কমিউনিটির সাথে তাদের প্রবলেম, আমাদের কিন্তু এটা হয় না, কারণ আমরা কমিউনিটিতে সার্ভ করি। কমিউনিটি মনে করে যে বিশ্ববিদ্যালয় এদের জন্য অ্যাসেট, ব্লেসিং। তো বাংলাদেশে প্রবলেম হচ্ছে যে কমিউনিটির লোকজন এসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে মেরে যায়, অথবা ছাত্ররা যে কমিউনিটির ভিতরে কাউকে মেরে আসে। আমার মনে হয় এইটা আমাদেরকে এটা দেখতে হবে, যে কমিউনিটিকে ইনভলভ করতে হবে, যে দেখো আমরা এটা কি করছি, এটা একটা ইম্পর্টেন্ট, আপনি সব কিছু এর ভিতরে রাখতে হবে, রাইট? তারপরে আমরা শুড বি এবল টু, ভিসি যাকে আপনি নিয়োগ করবেন তাকে আপনার ক্ষমতা দিতে হবে সে তার টিমকে সিলেক্ট করার জন্য। আপনি যদি সবাইকে ইলেকশন করে করে নিয়ে আসেন, তাহলে ভিসি আর প্রভিসি দুইটা ধরনের লিড করতে পারে, একটা কনফ্লিক্ট হবে। একটা ইউনিফাইড প্রশাসন যদি না হয় তাহলে বিশ্ববিদ্যালয় আগাবে না। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো সেটাতে থাকতে হবে। লিডারশিপ ট্রেনিং থাকতে হবে, কন্টিনিউয়াস ট্রেনিং। পিপল নিড টু বি এবল টু ডেভেলপ। আমরা লাইফ লং লার্নার। টিচারদের জন্য ট্রেনিং থাকতে হবে, রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে। সো এগুলো বলে আমি শেষ করছি। আমি জাস্ট একটু জানার জন্য, সেটা হচ্ছে যে বাংলাদেশের সিলেবাসের সাথে কি আপনি কোনো পার্থক্য দেখেছেন? আপনি তো মানে পরিশ্রমেরটা বললেন, সিলেবাসটা হচ্ছে আপনার কতটুকু হচ্ছে আপনার আন্ডার ডেভেলপ থাকে গ্রাজুয়েশন লেভেলে? আমার মনে হয় সিলেবাস খুব ভালো, সবই ঠিক আছে, কিন্তু এক্সামিনেশন সিস্টেম বা ইয়েটা সেইটার আর কি চিন্তা করার ব্যাপার আছে, যে আমরা কিভাবে, আমরা চিন্তা করতে হবে যে একজন ছাত্র যদি আহ, পড়াশোনা করতে না হয় পুরা সপ্তাহ, এবং তারা অন্য সব কিছু করতে পারে, এবং দে ক্যান স্টিল ডু ওয়েল, তাহলে আমরা কি ধরনের পড়াশোনার সিস্টেমে আছি, বুঝতে পেরেছেন? আমাদের এখানে কিন্তু সেরকম না। আমাদের এখানে কিন্তু প্রতি সপ্তাহে এমন, আমা- আমি একটা কোর্স পড়াই, আমি এমন কতগুলো হোমওয়ার্ক দিয়ে রাখি, রাইট, যে আমি জানি যে ওর এখানে 10 ঘন্টা লাগবে এগুলা করতে, হিসাব করেই দিই, এবং ওদের প্রতি সপ্তাহে রেডি, রাইট? সো এঙ্গেজমেন্টের ব্যাপারটা থাকতে হবে, রাইট, যে আপনি যে স্টুডেন্টকে এঙ্গেজ করবেন সেই জিনিসগুলো রাখতে হবে। তো সিলেবাসটা ঠিক আছে, কিন্তু টিচিংটা মনে হয় যে আমাদের সিস্টেমটা, সেটার ইমপ্রুভমেন্টের অনেক ব্যাপার আছে। অ্যাগেইন, আমরা সবকিছু যা এখানে চলে ওখানে নাও চলতে পারে, এটা কনভারসেশন করতে হবে, আলাপ আলোচনা করতে হবে, কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। সকল অংশীজনের অংশগ্রহণের মাধ্যমে, এখানে একটা জিনিস বলি, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রমোশন, আমার ডিপার্টমেন্টে কাকে কিভাবে প্রমোট করা হবে, সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টের শিক্ষকরা ঠিক করে যে প্রসেসটা কি হবে। তার মানে কি, এই যে অংশগ্রহণের যে ব্যাপারটা আছে, ওটা যখন দিনের কাছে যায়, দিন বলে যে না, আমি হ্যাপি না, এটা এটা চেঞ্জ করতে হবে, আবার ফেরত পাঠায়, সেটা আছে, কিন্তু মতামতটা আমরা নিই, রাইট? এর তো সাথে আমার একটু সুন্দর, যোগ করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেটা হয় কি যে টিচার্স ইভ্যালুয়েশনটা একটা ইম্পর্টেন্ট। আপনার বিদেশের ইউনিভার্সিটিতে প্রত্যেক শিক্ষকের দেখেন র্যাঙ্কিং সেখানে আছে, আউট অফ 5-এর মধ্যে কারোর 1.5ও আছে, 2 আছে, কিন্তু তাই বলে তার চাকরি যাচ্ছে না। কিন্তু এই যে জিনিসটা ওপেন টু অল, অর্থাৎ প্রত্যেকে তার টিচার্স ইভ্যালুয়েশনটা সে দেখতে পারে। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, মানে যেটা সত্যি হবে, একটা হলো ওয়েবসাইটে সিলেবাস আপলোড করা, আরেকটা হলো ক্লাসরুমে, সে ডিজিটাল ক্লাসরুমে কতটুকু আমি সেই কোর্সটাকে কমপ্লিট করলাম, সেটা একটা বিষয়। আর ইভালুয়েশন প্রসেস যেটা এক্সামিনেশন, সেটা তো একবারে ভেরি স্ট্রিক্ট ওয়েতে সেখানে সবকিছু হয়। তো সেখানে ট্রান্সপারেন্সিটা এত ইয়ের, যে সবাই সেখানে সেটার উপরে কিন্তু নির্ভর করে, সেখানে কারোর কোনো ওপিনিয়ন থাকে না যে অ্যাগেইনস্ট দ্য টিচার যে গিয়ে কমপ্লেন করবে, তা না। অর্থাৎ এই সিস্টেমটা তো দীর্ঘদিনের চর্চার মাধ্যমে সেটা প্র্যাকটিস হয়ে আসছে, যার জন্য সেটা সবাই এটাকে ট্রাস্ট করে, এবং সেটার উপরেই নির্ভর করে আসলে শিক্ষার মানসম্মত পরিবেশনা এবং সমস্ত কিছু নির্ভর করে আসলে সেটা। অ্যাডমিনিস্ট্রেশনটা ইম্পর্টেন্ট, যে প্রশাসনের যে নিয়ম, ওই নিয়মে ভায়োলেট কেউ করতে পারে না, তাই না? বিদেশের মাটিতে যেরকম একটা রেড সিগন্যাল থাকলে রাতে দুটোও যদি আপনি গাড়িতে যান, সেখানে আপনি থামবেন, সেখানে আপনি ক্রস করে যাবেন না। এই যে আইনের প্রতি মানুষের শ্রদ্ধাশীল হওয়াটা, এবং সেটা শুধু সব ক্ষেত্রে, একাডেমিক ইনস্টিটিউশনে তো আরো বেশি গুরুত্ব দরকার।
শিক্ষাক্ষেত্রে আরো বেশি আইনসম্মত বিষয়গুলোকে মাথায় রেখে চলা উচিত। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, শেষ কোশ্চেন যাচ্ছে প্রফেসর করিম। আসলে হচ্ছে 1 ঘন্টাতে আমার এখন মনে হচ্ছে আসলে এটা আরো 2-3 ঘন্টা সেশন হলে ভালো হতো। তো যাই হোক, অনেক কিছু জানার ছিল। ইনফ্যাক্ট আমি আশা করবো হচ্ছে আমাদের মানে আমি নিজে ভার্সিটির প্রফেসরদেরকে শেয়ার করব, তারা যদি একটু দেখে। তো আপনার কাছে কোশ্চেন যেটা, যে আমরা যখন বাংলাদেশে আমরা একটা জিনিস প্রায় বলি কিন্তু যেটা একেবারে হয় না, সেটা হচ্ছে পাবলিক প্রাইভেট অ্যান্ড একাডেমিক, এটার হচ্ছে আপনার একটা কোলাবোরেশন। এই কোলাবোরেশনটা বাংলাদেশে একেবারে অনুপস্থিত। এবং যখন হচ্ছে গিয়ে আমাদের পাবলিক বা প্রাইভেট সেক্টরে আমাদের যে রিকোয়ারমেন্টটা আছে, সেই রিকোয়ারমেন্টটা আসলে ভার্সিটি লেভেলে যাচ্ছে না, তারা তাদের ট্রেডিশনাল লেভেলেই। এবং আপনারা নিজেরাও জানেন বাংলাদেশের স্টাডি মোস্টলি হচ্ছে আপনার মুখস্থ বেসড, নট প্র্যাকটিক্যাল বেসড। সো এই জায়গাটা থেকে উত্তরণের কি আছে। এন্ড সেকেন্ড কোশ্চেন আপনাকে সম্পূরক থাকা যেটা থাকবে, যে আপনি যে প্রসেসগুলোর কথা বলছেন বা যেটা আছে, সেটা হচ্ছে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি। মানে আসলে হচ্ছে আপনার কাছ থেকে আমি একটু ডিটেলস হচ্ছে একটা ম্যাপিং শুনতে চাচ্ছি, কারণ আপনি এ ব্যাপারে সব থেকে অভিজ্ঞ এবং আমাদেরকে আসলে অনেক কিছু জানাতে পারবেন। প্রাইভেট পাবলিক পার্টনারশিপস ইউনিভার্সিটিতে সাধারণত দিস থিংস আর ড্রিভেন বাই অ্যাক্রেডিটেশন প্রসেস। ফর এক্সাম্পল, ইঞ্জিনিয়ারিং, যেহেতু ওটা আমি একটু বেশি হয়তো ভালো করে দেখেছি, বা বিজনেস স্কুলে, you will be accredited by the supreme professional body, number one. কেউ accredited করবে না যদি if you are not involved with the stakeholders. সেই স্টেক হোল্ডার হতে পারে যে আপনার স্টুডেন্টকে হায়ার করছে, যে ওই ইন্ডাস্ট্রিতে নিয়ে যাচ্ছে, তার কোন কোন জিনিসের দরকার আছে ইন্ডাস্ট্রিতে, সেটা কি আপনার ইউনিভার্সিটি শেখাচ্ছে না শেখাচ্ছে না। These are particular process. সেটা যদি ABET বলি ইঞ্জিনিয়ারিং, or ACSB for business, or ACM for computer science, and on. প্রত্যেকটা accreditation process-এ curriculum changes because of the input from the stakeholders. They may not be academician. They could be people who are hiring your graduates. You are helping them, helping us, ourselves in turn. So I think accreditation, by the way, is yet another creation of UGC, unfortunately. And they have created something called BAC, Bangladesh Accreditation Council. Has no relationship with any stakeholders. কয়জন লোক আছে, ওরা ওদেরকে দাওয়াত দিবেন, আপনার বিশ্ববিদ্যালয়ে যাবেন, আপনি 4 সিঙ্গারা খাওয়ার পরে আপনি অ্যাক্রেডিটেড হয়ে যাবেন। There is no curriculum check, there is no homework check, there is no satisfaction survey from the employers and others to tell whether you are doing it right or not. Every course that I'm teaching, by the way, this week, because this is my last week of the semester, I'm engaged. Not only students are evaluating my courses. In my last class, I had to actually tell the students, would you please write an email to me by saying what did go right and what did go wrong? Tell me how can I fix and improve it. Accreditation is a similar process where accreditor comes and goes through your homework, assignment, project report over the whole semester to see, did এই 5-6 জন স্টুডেন্ট একসাথে মিলে কি টিম ওয়ার্ক করতে পেরেছে, ওরা কি কমিউনিকেশন ঠিক ছিল, ওরা কি কথা বলতে পারে, ওরা কি লিখতে, all those soft skills, right? All those soft skills are tested out before you get accreditation. ওই accreditation, if you are lucky, it's for 6 years. If you're unlucky, it's 3 years, 2 years, 1 year, and show cause and not accredited. ওই ফিয়ার আপনার থাকে, যার ফলে আপনার কারিকুলাম আর MITর কারিকুলাম আর স্ট্যানফোর্ডের কারিকুলাম is the same curriculum, is meeting the same outcome requirements. So I'm kind of telling this is driven by accreditation and engagement of the stakeholders. And the biggest stakeholders are the students and those who hire those students. I just give you an example because I had been engaged with this. So I'm hesitant, but I'll tell it so right now, just to make a point. If you go to, I'm in electrical field, if you go to electrical engineering in BUET right today,
you will find they're teaching 5 or 6 courses in power system. I can tell you, in the whole world, power system, maximum 1 course. Why? Because it's such a mature technology. There's nothing new for you to learn, nothing new. Now, why it is 5 or 6? Because people who got PhDs some 30 years ago, সেই যুগে East Pakistan, Bangladesh power system develop হয় নাই. Okay, fine, আমি আপনাকে 6টা course করিয়েছি. So this is how the curriculum that we have right now, even in BUET, is 148 credit hours or 150 credit hours. Go throughout the world. Maximum credit hours requirement for engineering education is between 120 to 125 credits, which means we are spending a lot of time in things that are not even relevant to that. আরেকটা জিনিস আমি বলতে চাই যে faculty recruitment is such a key in my view, is that when we decide to hire somebody, it's a life and death question. When I'm as a colleague of a department, if we hire somebody, for whatever reason we hire, we want to see this person is successful. This person has 6 or 7 years, and if he cannot make it, he's fired, he's done. But if he's successful, he will get to stay here, maybe for life, if he does good. So at a preliminary level, for example, when we are hiring somebody, I know this might sound a little elitist, but in the institutions that I have been involved, I normally don't want to hire anybody whose degree is from the same university, because I'm not going to learn anything new from that person. So that's kind of a decision making. If somebody's from here, go and spend another 15 years somewhere and then come back, I'll welcome you. So first, who we are getting. And if we get him, we need to make sure this person is successful. ওর কি ল্যাব আছে কিনা না, ওকে টিচিং কিভাবে করতে, ওর স্টুডেন্ট ইভ্যালুয়েশন ঠিক হচ্ছে না, কেন হচ্ছে না, কোর্স কেন পড়াতে পারছে না, বিকজ উই ওয়ান্ট দিস। আপনি যে যত কষ্ট করে একজন ফ্যাকাল্টিকে হায়ার করেছেন, ওকে আপনি সাকসেসফুল না করলে আপনাকে আবার এই প্রসেসটা রিপিট করতে হবে। At the level of the provost and more, most institutions are scared of those successful, the most successful faculty, because এরা অন্য কোথাও চলে যেতে পারে, রাইট? কিভাবে এদেরকে ধরে রাখা যাবে, এইটা তো প্রভোস্টের মাথা ব্যথা থাকে। যদি গন্ধ পায় যে ওই ফ্যাকাল্টি মেম্বার অমুক ডিপার্টমেন্ট চিন্তা ভাবনা করছে, ওই অন্য ইউনিভার্সিটি ওকে ডাকাডাকি করছে, আই এম গোইং টু রান ইনটু দিস পারসন এন্ড সে তোমার কি দরকার, কি তোমার চাই, কি তোমার না। দিস ইজ হাউ ইউ কিপ ট্যালেন্ট। More talent you have, they are going to grow the institution, they are going to grow the reputation of the faculty. In the end, it is এটা আমার পার্সোনাল অপিনিয়ন আর কি, don't take it otherwise. Death, loss of tenure, resignation, these are opportunities for university. কারণ মৃত্যু হয়, এটা অপরচুনিটি, চলে গেল, এটা অপরচুনিটি, মৃত্যু হয়, এটা অপরচুনিটি, because then you get a chance to recruit another person. And that's how institution gradually changes. One last sentence is not my sentence. It is actually an Argentinian physicist who kind of looks at the transformation of the university. বক্তব্যটা এরকম ছিল, একটা বিশ্ববিদ্যালয়কে ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি তৈরি করতে হলে 10 থেকে 12 বছর সময় লাগে। If you want to destroy a university, এটা 1.5 বছর সময় লাগে। To make a world-class university, 12 থেকে 15 বছর লাগে। You want to destroy it, takes 1.5 years, and you are done. You can never fix it. This must be understood by our leadership, that I think if we want to unstuck it, you have to bring people and talents inside. And I have high regards for people that I've seen, they're so successful in some of the universities. I have visited, I don't want to embarrass them, I have visited people in BUET, in a lab under almost literally a staircase. The professor says, আমাকে ওকে জায়গা দেয় না, মোটামুটি এই জায়গাটা আমাকে দিয়েছে। But if you look at the production level of that person, amazing. So most amazing faculty members are not cherished. They are not pushed hard. In fact, if you work hard, the whole university works against you to destroy you.
This we must understand. Our most successful people, many leave, and more people are going to leave if we cannot keep our best talents and provide them incentives to create. Yes, salary is one and all of that's together. If there is no incentive, I will jump on a rickshaw, go to Kamal Atatürk Avenue and teach somewhere else. That's how I make my money. So in a sense, how and what is going to contain and keep your best researcher in the university to keep going? I think these are big issues. It's a global matters that the institution has to realize and recognize. Without that, we are not going to go from X to Y. Thank you. মিউট, আপনি মিউট। থ্যাংক ইউ স্যার। আমরা দুঃখজনক হচ্ছে 12 বছরের ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি হলো আমরা 100 বছরের একটা ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি করতে পারি নাই। তো যাই হোক, আসলে অনেক কিছু শেখার ছিল, অনেক কিছু জানলামও। থ্যাংক ইউ আমাদের এই প্রোগ্রামে কষ্ট করে আসার জন্য এবং অনেকক্ষণ সময় দেওয়ার জন্য। তো আহ, আমরা আশা করি হচ্ছে এখান থেকে যদি আমাদের নীতি নির্ধারকরা আহ, মানে কিছুটাও শুনে, আমাদের হয়তো দেশের জন্য কিছুটা উপকার হবে। এবং আসলে হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, আমাদের আসলে হচ্ছে উচ্চ শিক্ষা সংস্কার কমিশন হয় নাই। আমাদের কি দরকার কি নাই সেটা আসলে হচ্ছে দেখার দরকার ছিল। যাই হোক, ঠিক আছে, সবাইকে আবার অনেক ধন্যবাদ। আহ, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক আপনাকে ইউ। ধন্যবাদ।